প্রিয় সুধী, একটি বইয়ের জন্মের পেছনে থাকে একটি দীর্ঘ নিঃশ্বাসের গল্প। কবি এহসান মাহমুদ এই বইয়ে আদিবাসী জীবনের যন্ত্রণা, ভালোবাসা ও অস্তিত্বের সংকটকে কবিতার ভেতর দিয়ে তুলে ধরেছেন। আর সেই অনুভূতিকে দুটি ভাষায় পাঠকের কাছে পৌঁছে দিয়েছেন অনুবাদক আলমগীর মোহাম্মদ। একটি বইয়ের দ্বিভাষিক প্রকাশ মানে কেবল ভাষান্তর নয়, এটি একটি চেতনার বিশ্বযাত্রা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আদিবাসী প্রেমিকার মুখ, দ্য পোর্ট্রেট অফ অ্যান আদিবাসী বিলভ কবিতার প্রকাশনা অনুষ্ঠানে। আমি প্রথমেই মঞ্চে ডেকে নিচ্ছি আজকের সম্মানিত অতিথিদের। আমি মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম স্যারকে। মঞ্চে আসবেন জনাব অধ্যাপক মোহাম্মদ আজম স্যার, মহাপরিচালক বাংলা একাডেমি, জনাব কুদরতি খোদা, গবেষক ও শিক্ষক, বিশেষজ্ঞ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, জনাব পাবেল পার্থ, লেখক ও গবেষক, এবং মেইথি প্রমিলা, অধিকার কর্মী। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। একই সাথে এই বইটির অনুবাদক আলমগীর মোহাম্মদ এবং লেখক এহসান মাহমুদ, আপনারাও মঞ্চে এসে আসন গ্রহণ করুন অতিথিদেরকে নিয়ে। সারা রাত অনবরত বৃষ্টিতে জুমের ফসল ভেসে যাওয়ায় সকালে ঢালু জমিতে দাঁড়িয়ে তুমি বলেছিলে বৃষ্টিকে ফিরিয়ে নাও। সেটি ছিল বৃষ্টির বিরুদ্ধে আদি অভিযোগ। এরকম বিভিন্ন অভিব্যক্তিতে আদিবাসীদের বিভিন্ন সংগ্রাম, যাত্রা এবং ভালোবাসার গল্পগুলোকে তুলেছেন এহসান মাহমুদ। আজকে আমাদের সাথে মঞ্চে আছেন বেশ কিছু আলোচক। আমরা শুনবো এই গল্পগুলো, শুনবো এই অভিজ্ঞতাগুলো। এই আয়োজনের শুরুতে আমি অনুরোধ জানাবো ওই প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম ভাইকে উপহার দিয়ে অতিথিদেরকে বরণ করে নেওয়ার জন্য। ঐতিহ্যের পক্ষ থেকে উপহার তুলে দিচ্ছেন ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম। এ পর্যায়ে অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য এবং বইটির মোড়ক উন্মোচন পর্বটি চালানোর জন্য আমি অনুরোধ করছি ঐতিহ্যের প্রধান নির্বাহী আরিফুর রহমান নাইম ভাই। আসসালামু আলাইকুম। মঞ্চে বসা অতিথিবৃন্দ, বিশেষভাবে আমাদের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং সামনে উপস্থিত সবাইকে শুভেচ্ছা যে আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন। তো বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আসলে দেখা যায় যে আসলে বই নিয়ে তো আলোচনা হয়, তো ওইখানে প্রকাশকের আসলে খুব বেশি বলার কিছু থাকে না। তবে আমরা এই বইটা করার সময় যেটা করেছি, বইটা কিন্তু আগে প্রকাশিত হয়েছিল, আমরা একটু নতুন ভাবে নিয়ে এসেছি এবং আমি আলমগীর ভাইকে ধন্যবাদ জানাই একটা প্রাঞ্জল অনুবাদ করার জন্য ইংরেজিতে।
আপনারা সবাই আসলে অতিথিদের বক্তব্য শুনবেন। আমার পক্ষ থেকে এইটুকুই। আপনারা ভালো থাকুন। আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা, আপনারা কষ্ট করে এসেছেন। ধন্যবাদ। এ পর্যায়ে আদিবাসী প্রেমিকার মুখ বইটির মোড়ক উন্মোচনের জন্য আমি সম্মানিত অতিথিদের অনুরোধ করছি আপনারা একটু উঠে দাঁড়িয়ে বইটির ফটো সেশন এবং মোড়ক উন্মোচনটি করবেন একসাথে। আমি সবাইকে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। মূলত উন্মোচিত হচ্ছে এহসান মাহমুদের আদিবাসী প্রেমিকার মুখ, দ্য পোর্ট্রেট অফ অ্যান আদিবাসী বিলাভড এর দ্বিভাষিক সংস্করণ। আয়োজনের প্রথমেই আমরা কথা শুনবো এমন একজনের কাছ থেকে যিনি আদিবাসী মানুষের অধিকারের প্রশ্নে মাঠের কাছাকাছি থেকে কাজ করেন। মেনথিন প্রমীলা একজন নিবেদিত অধিকার কর্মী যিনি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও পরিচয় রক্ষায় কাজ করে যাচ্ছেন। আদিবাসী প্রেমিকার মুখ বইটিতে যে জীবন ও মানুষের কথা বলে তাদের পাশে থেকে কাজ করার বাস্তব অভিজ্ঞতা রয়েছে তার। একজন অধিকার কর্মীর দৃষ্টিতে এই বইটি তিনি কিভাবে দেখছেন সেটি শোনা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মেইনথিন প্রমীলাকে তার বক্তব্যের জন্য। সকলে করতালি দিয়ে থাকে। ধন্যবাদ। প্রথমে আমি অভিনন্দন জানাই সাংবাদিক ও কথার সাহিত্যিক এহসান মাহমুদকে এবং আজকের মঞ্চে উপবিষ্ট যারা আছেন সকলে এবং আমার সামনে যারা আছেন সবাইকে শ্রদ্ধাপূর্ণ শুভেচ্ছা জানাই। প্রথমেই যেহেতু আমার পালা পড়েছে তো একটু বলে নিই যে আমরা আসলে যারা মাঠে ঘাটে হাটে কথা বলি অধিকার নিয়ে কিংবা বিভিন্ন সমস্যা নিয়ে, এই কবির ভাষার মতো সুন্দর করে চয়ন বা নান্দনিকতার সাথে সেই ভাষাটায় নাও হতে পারে। যেটি বলতে চাই যে এই বইটি যখন আমি প্রথম হাতে পেলাম আমার কাছে মনে হয়েছিল যে আদিবাসী প্রেমিকার মুখ, না জানি কি, কিংবা এখানে প্রেমিকা মানে আমরা সাধারণত অন্যভাবেই মনে করি যে প্রেমিকা, কিন্তু এখানে পড়ে যা দেখলাম চমৎকার ভাবে কথার সাহিত্যিক এহসান মাহমুদ তুলে নিয়ে এসেছেন। এই প্রেমিকা আসলে একটি রূপক অর্থে, যেখানে আসলে একজন ব্যক্তি নয়, এই প্রেমিকা কিন্তু একজন ব্যক্তি নয়। আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয় যেটা গোটা পাহাড়ের যে প্রতিনিধি এই প্রেমিকা। এখানে ভূমি সমস্যার কথা আছে, সেখানে নানান বঞ্চনার কথা আছে, সংকটের কথা আছে। যেটি লেখা আছে যেমন 27, এখানে একটু কয়েকটি লাইন না পড়লেই নয়। এইখানে সবুজ পাহাড় ছিল, 12 মাসি জমি ছিল, থালা ভর্তি আহার ছিল, 2 চোখ ভরা ঘুম ছিল, নিত্য সুখের আমান ছিল। কোথা থেকে জলপাই রঙের বাবু এলো, লেফট রাইট লেফট সেপাই এলো, জুম পোড়াতে বারুদ এলো, ঘুম তাড়াতে বুলেট এলো। আমার কাছে প্রতিটি বই আমি মানে পুরো বইটির প্রতিটি লাইন আমার পড়া একদম কয়েকবার করে পড়েছি, যে এটি আসলে আমাকে টাচ করেছে। তো এটি বলবো যে এই লেখার মধ্যে আমাদের যে ভূমির বঞ্চনার কথা এবং নিরাপত্তার কথা, এক সময়কার যে রাঙামাটির কথা এখানে বলেছেন কবি। তিনি একটা জায়গায় এসেছেন যে চিকলিত রো, তার কথার চিকলিত রোর মাধ্যমে বলেছেন যে অত বুঝি কই বাবু,
আর কত স্যাটেলার, আর কত জলপাই গাড়ি এলে পরে শান্তি আসবে, সে হিসাব তো বুঝি না। আসলে আমরা যারা আদিবাসী অধিকার নিয়ে কাজ করি, বা আমি একজন আদিবাসী নারী হিসাবে বলতে চাই যে আর কত শান্তির বয়ান, আর কত সংবিধান সংশোধনী, আর কত কথা বললে পরে শান্তি আসবে, সে হিসাব আমাদের জানা নেই। তো গত কালকে থেকে একটি ফেসবুকে ডেপুটি স্পিকারের কয়েকটি কথা তার ইন্টারভিউ ভাসছে, তার মাঠ পরিদর্শনে, যে আদিবাসীদের সহজ সরল জীবন, তাদের বঞ্চনার কথা, তাদের প্রাপ্যর কথা, তাদের ভূমি হারানোর কথা তিনি বলেছেন। তো এটা বলে কিন্তু তার সম্মান কোথাও কমে যায়নি। রাষ্ট্র যদি আদিবাসীদেরকে সম্মান দেয়, সেখানে কিন্তু রাষ্ট্র বঞ্চিত হন না, বরং রাষ্ট্র নিজেই সম্মানিত হন বিশ্বের দরবারের কাছে। আমি শেষ করব তার একটি কবি এখানে একটা লাইন নিয়ে, যে তার সাথে আমিও এখানে সুর মিলাতে চাই যে মাননীয় রাষ্ট্র, আমরা একজন ভালো প্রধানমন্ত্রী চাই। মাননীয় রাষ্ট্র, আমরা একজন ভালো রাষ্ট্রপতি চাই। আমার কথা শুনে প্রিয় রাষ্ট্র, আপনি মাইন্ড করবেন না যেন, যদি করেন তাহলে আরেকটি সংশোধনী দিয়ে মন ভালো করুন, আমরা কষ্ট করে সেটাও পাঠ করে নিব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মেইনস্ট্রিম প্রমিলাকে। আমরা তার কথা শুনে বুঝছিলাম একদম সেই জায়গার অনুভূতি এবং মাঠে কাজ করার অভিজ্ঞতা, সেই জায়গা থেকে উনি বলছিলেন, সেটা সেভাবেই আমাদেরকে স্পর্শ করে গিয়েছে। এবার আমাদের আয়োজনের যে দ্বিতীয় বক্তা আবেল পার্থ, তিনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আদিবাসী ও প্রকৃতি বিষয়ক গবেষকদের একজন। তার আগ্রহের বিষয় প্রতিবেশ, রাজনীতি, অরণ্য বিজ্ঞান, লোকায়ত জ্ঞান, পুস্তকবিহীন ধর্ম দর্শন, প্রাণ বৈচিত্র্য, নদীকৃতা, বীজের রাজনীতি ও আরো অনেক কিছু। নিশ্চয়ই এই বইটি নিয়েও তার বিশেষ একটা আগ্রহের জায়গা আছে এবং একটা চিন্তার জায়গা আছে। আমরা সেইটি এখন তার কাছ থেকে শুনে নেব। ধন্যবাদ। ঐতিহ্য আয়োজিত আজকের এই প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপ্রধান, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী, সম্মানিত উপস্থিতি এবং এই যে বইটি নিয়ে কথা হচ্ছে সেই বইয়ের লেখক এবং অনুবাদক, যেহেতু এটি একটি দ্বিভাষিক বই, যখন এই বইটি পাঠ করতে দেয়া হয়েছে, এবার যে দ্বিভাষিক যে বইটি, সেটির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কবির বোঝাপড়া। কবি কিভাবে আসলে পার্বত্য চট্টগ্রামকে দেখেছেন। এখানে মূলত আসলে পার্বত্য চট্টগ্রাম যে অর্থে, যে আদিবাসী প্রেমিকার মুখ, আদিবাসী প্রেমিকা যে অর্থে আসলে এসেছে, কবি বলছেন, প্রথমে স্বীকার করে নিয়েছেন যে পার্বত্য অঞ্চলের অধিবাসীদের সঙ্গে যদি তার পরিচয় না হতো তাহলে তিনি বুঝতে পারতেন না বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক হয়েও অঞ্চল ভেদে এইভাবে লড়াই, সংগ্রাম ও স্বপ্ন ভিন্ন হতে পারে। কবি এই বইতে তার স্বাস্থ্যকে চিহ্নিত করেছেন। কবি বলেছেন তিনি জ্বরাক্রান্ত, তার সব সময় জ্বর হয় এবং এই জ্বরটা একটা স্বেচ্ছাচারী জ্বর। যদিও আমি আসলে বুঝতে চেয়েছিলাম কবির এই লেখাগুলো কোন আসলে জ্বরের মাধ্যমে, যেহেতু স্বেচ্ছাচারী জ্বর এবং কবি নিজে স্বীকার করেছেন তিনি একটি স্বেচ্ছাচারী জ্বরে আক্রান্ত, এটি কোনো বিভ্রম তৈরি করছে কিনা। কিন্তু কবি যখন আসলে শপথ করেছেন, এই বইতে কবির একটি শপথ আছে, কবি এটি পাথিয়ানের নামে শপথ করেছেন। সাধারণত মিজু বা লুসাইদের যে ঈশ্বর পাথিয়ান, তিনি তাকে শপথ করেছেন। শপথ করে কবি একটি পোশাকের কথা বলেছেন। কবি এক ধরনের ফুল খাদি, মানে পার্বত্য চট্টগ্রামে যে কার্পাস তোলা হতো সেই ফুল খাদি পোশাক পরতে চান এবং বলেছেন যে কবি আসলে জলপাই পোশাক পরতে চান না। এবং কবিতার গন্তব্যকে বলেছেন এই বইতে, যে এই কবির গন্তব্যকে, গন্তব্যের ক্ষেত্রে কবি আসলে স্পষ্ট করেছেন। তিনি লিখছেন যে বেগুনি ডাটার শিম বিক্রি একজন ফেরিওয়ালা উনি হতে চান এবং তিনি শেষ পর্যন্ত একটি কার্পাস বিছানায় ঘুমাতে চান এবং বাঁশের চোঙায় বিন্নি বা সুগন্ধি যে বিন্নি ভাত, সেই বিন্নি ভাত খেতে চান। এবং কারোর পিনন, সাধারণত পিনন যে হাদি, যে মেয়েরা, চাপা মেয়েরা যে পোশাক পরে, তিনি লিখছেন যে পিননের হাত মুছতে মুছতে তিনি আসলে চিন্তা করতে চান যে পাহাড়ের, এবং
একটি যৌথ স্নান সেরে তিনি একটি চুল বারান্দায় বসতে চান। এভাবে কবি আসলে তাকে প্রথমত চিহ্নিত করেছেন, যিনি এই বয়ান আমাদের সামনে হাজির করছেন। এই বইটি যিনি ট্রান্সলেট করেছেন আলমগীর মোহাম্মদ, তিনি এই বইতে ট্রান্সলেটর নোট হিসাবে একটি কথা লিখেছেন, যেখানে তিনি লিখছেন, "The poem serves as a living portrait that refuses to remain static, capturing people's resistance against the quote-unquote greedy cat of the state and the systematic erasers of ancestral memory." এই যে গ্রিডি ক্যাট, কবি তার বইতে কবিতায় রাষ্ট্রকে বলেছেন লোভাতুর বেড়াল, যেটি হয়তোবা এখানে গ্রিডি ক্যাট হিসাবে হয়েছে। এবং যিনি অনুবাদ করেছেন তিনি লিখছেন, কাউখালী লঙ্গদু লুগাং নানিয়ারচর places the poet explicitly identifies as clusters upon clusters of names of genocide. এটি যিনি অনুবাদ করেছেন তিনি আসলে তার নোট থেকে আসলে বললাম। এই কবিতার বইতে 40টি কবিতা আছে, 1 2 3 4 এভাবে 40টি কবিতা। যখন আমি দেখেছি যে 40টি কবিতা, এই 40 নাম্বার আমার কাছে আসলে একটা মেটাফোর তৈরি করেছে, একই সাথে এটি একটি রেটরিক। কারণ 40 নাম্বারটি খুবই সিগনিফিক্যান্ট। আমরা যদি মানে দেখি যে মানে বাঙালি মুসলিমদের মধ্যে আসলে মারা গেলে কবরে যে খাটিয়ে আসে, যে 40 কদম থেকে শুরু করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের কাছেও এই 40 সংখ্যাটা একটা আলাদা ভাবে একটা গুরুত্ব বহন করে। তার চাইতে আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মহামারী আমরা দেখেছি, করোনা মহামারী, সেই মহামারী কালে যে কোয়ারেন্টাইন করা হয়, এই কোয়ারেন্টাইন পদ্ধতিটাই এসেছে কোয়ারান্টা থেকে, একটা ইতালিয়ান শব্দ। কোয়ারান্টা মানেই 40 দিন। আগে যখন অতিমারি হয়েছিল তখন আসলে কোনো জাহাজ বা কাউকে 40 দিন কোথাও আসলে আলাদা ভাবে রাখা হয়েছিল। এমনকি চাকমাদের ক্ষেত্রেও তাদের জন্ম পরবর্তী যে কৃত্য, মৃত্যু পরবর্তী যে কৃত্য, সেটি হচ্ছে আসলে 40 দিন পরে। এবং চাকমা তালিক শাস্ত্র অনুযায়ী যে চিকিৎসা, সেই চিকিৎসায় 40 সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ। আমি ঠিক জানি না কি ম্যাটাফরিক্যালি কবি এখানে 40টাকে আসলে ব্যবহার করেছেন, কারণ 40 একটি প্রস্তুতির সংখ্যা। মানে আমি যে ঘটনাগুলো বললাম সেই ঘটনাতে 40 একটি প্রস্তুতির সংখ্যা। হয়তোবা কবি আমাদেরকে কোন একটা বার্তার জন্য প্রস্তুত করছেন। এবং এই কবিতাগুলো আদিবাসী কবিতা কিনা কবি বলে দিয়েছেন যে এই কবিতা আদিবাসী কবিতা, কারণ এই কবিতার দিকে তাকালে কাপ্তাই যে কাপ্তাই লেক, কাপ্তাইয়ের স্বচ্ছ জলের নিচে ভেসে থাকা জমি হারানো হাজারো মানুষের কোলের মুখ দেখা যায়। এই কারণে এগুলো আদিবাসী কবিতা। কবি বলছেন এই কারণে এগুলো আদিবাসী কবিতা, কারণ কল্পনা চাকমাকে জলপাই রঙের লেফট রাইট যেদিন ধরে নিয়ে যায়, কাঁচা রঙের সেদিন যে শীতল স্রোত বয়ে গিয়েছিল, এই কবিতায় এই শীতল গীত আছে। কবি এই 40টি কবিতার বইতে অনেকগুলো প্রশ্ন তুলেছেন। কাপ্তাই বাঁধ নিয়ে একটি প্রশ্ন তুলেছেন এবং প্রাণ প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জুম খেতে আসলে কান্না শুনতে পান। তিনি দেখতে পান যে সাধারণত আমরা পার্বত্য চট্টগ্রামের যে ধরনের স্টেরিওটাইপ বর্ণনা দেখি, যে সবুজ পাহাড়, ঝর্ণা, কবি সেখানে হিংসার ঝর্ণা ধারা দেখতে পান এবং রাজার সেপাই দ্বারা দখল করা জুমক্ষেত আসলে দেখতে পান। এবং তিনি বলতে চান যে তিনি জমিয়ার গোড়ায় কোনো আসলে ধান দেখতে পান না, এখানে শিশুরা হাসে না, পাখিরা কোনো গান গায় না। এবং কবি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তার কবিতায়, যে কার আয়নায় আমরা পাহাড় দেখবো, যে হেজিমনি জারি আছে সেই আয়নায়, নাকি যারা পাহাড়ে বসবাস করছেন সেই আত্মপরিচয়। কবি লিখছেন, নৃবিজ্ঞান জাতিসংঘ আইনও নয়, কবি পাহাড়কে দেখতে চান পাহাড়ের আদিবাসী প্রেমিকার কার্পাস বিছানো খোলা চুলে। এখানে খোলা চুল আমি খুবই রেটরিক অর্থে আসলে পড়েছি, কিন্তু তার চাইতেও আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্পাস। এবং এই বইতে কার্পাস এত গুরুত্বপূর্ণ রূপকল্প হিসেবে এসেছে যে কবি কার্পাসের ওম, কার্পাসের বিছানা, যেটিকে তিনি গন্তব্য মনে করছেন, এই যে কার্পাস, যার ভেতর দিয়ে কবি ওই অঞ্চলের মানুষের যে সার্বভৌম কৃষি উৎপাদন পদ্ধতি, তার ভিতরে রাষ্ট্র কিভাবে হেজিমনি তৈরি করেছে কিংবা বাজার কিভাবে হেজিমনি তৈরি করে, সেই গল্প বলতে চান। তিনি বৃষ্টি দিয়েও আসলে এই
যাত্রা বিমানকে দেখিয়েছেন। বইয়ের একটি গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে জলপাই রং আছে, অনেকগুলো রং আছে, তার মধ্যে জলপাই রং অনেক আছে, যেটি আমরা এর আগেও আসলে শুনেছি। জলপাই ছাউনি, জলপাই সেপাই, কালো নল আর বারুদের গন্ধ, ঝুল বারান্দায় শৈশব থাকে না, এখানে জলপাই রঙের জাদু। মানে এই কথাগুলো যখন আসলে কবি বলছেন, তখন কবি একটি প্রশ্ন করছেন, আমি শেষ করে দিতে চাই। সেটি হচ্ছে কল্পনা চাকমার প্রশ্ন। কল্পনা চাকমার এই প্রশ্নটি জুলাই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের পরে যত গ্রাফিতি আঁকা হয়েছে, যত সিগনেচার গ্রাফিতি আছে, তার একটি সিগনেচার গ্রাফিতি হচ্ছে কল্পনা চাকমার গ্রাফিতি। আমরা যেটি দেখতে পাই যে এখানে বাংলাদেশের মানুষ প্রশ্ন করেছে আসলে কল্পনা চাকমাকে যেভাবে আসলে জোর করে তার গ্রাম থেকে আসলে নিখোঁজ করা হয়েছিল। কবি যেভাবে লিখছেন, তোমার ডায়েরির পাতাগুলো মরাচে বন্দী হয়ে থাকবে আর কতদিন। এই প্রশ্ন কাকে করছেন কবি? গ্রাফিতি কাকে আসলে এই প্রশ্ন করছে? কল্পনা চাকমা যেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ধারাবাহিকতার উত্তরাধিকার। কারণ কবিতার একটি কবিতায় কল্পনা চাকমার আগে প্রীতিলতা দিয়ে এই কবিতা শুরু করেছেন। কবি লিখছেন, প্রীতিলতা কল্পনা চাকমা শুরু করেছিল যে গান। তো প্রীতিলতা কল্পনা চাকমা শুরু করেছিল যে গান, যে গান আমরা বাংলাদেশের জনসংগ্রামে জনবয়ানে আসলে দেখতে পাই, যেটি পাহাড়ের বয়ানে কবি আসলে দেখেছেন, যেটি আমরা জুলাই অভ্যুত্থানে আসলে দেখতে পাই। এই যে শুরু করা গান, শুরু করা বয়ান, এখানে কবি আসলে প্রশ্ন করেছেন এবং সেই আদিবাসী প্রেমিকার মুখের ভেতর দিয়ে কবি আমাদের পাহাড়ের যে যন্ত্রণা, পাহাড়ের যে দ্রোহ, যে দাহ, সেটি আসলে সামনে এনেছেন। এই বইয়ের প্রচ্ছদে কনক চাকমার যে চিত্রকর্মটি ব্যবহৃত হয়েছে এবং সামগ্রিকভাবে এই বইটির যে বিন্যাস এবং এই বইটির যে অঙ্গসৌষ্ঠব, সবকিছুর জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। চাকমা ভাষায় জুজু, ত্রিপুরা ভাষায় কুলুমটা এবং মারমা ভাষায় অগাসা, বাংলায় শুভেচ্ছা জানাই। অসংখ্য ধন্যবাদ পাভেল পার্থকে। উনি খুবই বিস্তারিত এবং খুবই বিদগ্ধ আলোচনা করেছেন। আমরা এই ধরনের আলোচনায় চাই বা আমাদের কবিতার মাধ্যমে আমাদের দ্রোহের ভাষা প্রকাশিত হোক, তাই আমাদের প্রতীক্ষা। আমরা এই পর্যায়ে শুনবো জনাব কুদরতে হুদার কথা। তিনি একজন নিষ্ঠাবান গবেষক ও শিক্ষক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন। জনাব কুদরতে হুদা। ধন্যবাদ। আমার আগে নামটা আমার অনেকক্ষণ ধরে দেখতে হচ্ছে, মেইনথিন প্রমিলা। উনি একজন অ্যাক্টিভিস্ট। বক্তব্য শুনলাম, আবের কথা বলেছেন। এখানে বক্তব্য শুনবো মূলত মোহাম্মদ আজমের, প্রতিমন্ত্রী মহোদয় আছেন, তার কথা শুনবো। তার কথা শোনা মানে এই বিষয়ে কবি এবং রাষ্ট্রের তরফ থেকে ভাবনা বের হয়ে আসবে। এহসান মাহমুদের কথা শুনবো। আমি এখানে বক্তব্য কতক্ষণ দেবো এটা জিজ্ঞেস করেছিলাম এহসান ভাইকে। বলছেন যে যতক্ষণ রিল্যাক্স বোধ করেন বা স্বস্তি বোধ করেন অত সময় বলবো না। আমি হিসাব করে দেখলাম যে আগে যা বলা হয়েছে, গড়ে 6 জন 10 মিনিট করলে 60 মিনিট, 1 ঘন্টা তো একটা অনুষ্ঠান হতেই পারে। 10 মিনিটের মতো বলার চেষ্টা করব। এখানে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী মহোদয় আছেন, উনি এখানে আসবেন এটা শুনে আমি প্রথমে হতোদ্যম হয়ে গেছিলাম যে একজন প্রতিমন্ত্রী আসবেন, বইয়ের আলোচনা করার স্বাদ আমার বোধহয় এখানেই মিলল। কারণ প্রায় 16 কোটি গরিব সাধারণ মানুষের দেশে প্রতিমন্ত্রী, মন্ত্রী, তারা এই দেশের হাজারো সমস্যা অন্তত 1.5 ঘন্টার জন্য আলাদা করে রেখে এখানে এসে একটা কাব্য আলোচনায় অংশগ্রহণ করবেন, এটা একটা কঠিন কাজ তাদেরকে ধরে রাখা। কিন্তু পরে দেখলাম যে না, ওনার এখানে আসারই কথা, কারণ উনি নিজে অল্প বিস্তর কাব্য কবিতা করেন। আবার আমরা যেটা করছি সেটা তো সংস্কৃতি, কালচার, তাই না? এই জন্য আশা করছি তাকে আমরা যথাযথভাবে এখানে পাচ্ছি। আমি মূল কথায় ফিরি, কিছুটা দেখে
এবং মাঝে মাঝে না দেখে বলার চেষ্টা করব। এই আদিবাসী প্রেমিকার মুখ এই বইতে কি আছে, বইয়ের ভেতরে ঢুকে আলাপ করার চেয়ে সোজা সাপটা কথা বলা ভালো। এই বইতে কি আছে, কি নিয়ে লেখা, আমি নিজে বলতে চাই না, কবি নিজেই বলেছেন তার 2 সংখ্যক কবিতায়, এই বইয়ের 2 সংখ্যক কবিতায় বলেছেন আমার আদিবাসী প্রেমিকাকে নিয়ে লেখা কবিতাগুলো কবিতা নয়, আসলে তা অশ্রুপতন। তার জুমক্ষেত রাজার সেপাই দখল করার পরে লুসাই পাহাড় যে কেঁদেছিল তা আসলে আমার প্রেমিকারই অশ্রুজল। তার মানে এখানে স্পষ্ট যে এরা আসলে কবি বলতে চাচ্ছেন প্রেম ট্রেম কিছু না, ওটা একটা উসিলা। এখানে বিষয়টা হলো তার প্রেমিকার সংকট এবং অশ্রুপাত। তার প্রেমিকাকে, তার প্রেমিকা একজন আদিবাসী। একটু যদি ব্রডার স্কেলে ধরি তাহলে তার প্রেমিকাকে দিয়ে টোটাল কমিউনিটি সম্পর্কে বলা যাবে যে ওই কমিউনিটির, ওই আদিবাসী কমিউনিটির অশ্রুপাত এই কবিতার মধ্যে ধরার চেষ্টা করেছে। এই কাব্যে প্রতিটা কবিতায় যতটা না প্রেম আছে তার চেয়ে বেশি আছে আদিবাসী মানুষের জিয়ল বেদনা। জিয়ল বেদনা বলতে বোঝাচ্ছি যে বেদনা এখনো সে প্রতিনিয়ত তার চাপিত জীবনের মধ্যে বহন করে চলে, বিপন্নতা, অসহায়তা। কারণ প্রায়শই এই কবির কবিতায় এবং প্রেমিকার যাপনের মধ্যে নীরব ঘাতকের মতো প্রতিটা কবিতায় উকি দিয়েছে কি কোট আনকোট জলপাই সেপাই, কোট আনকোট জলপাই সাউনি, ঠান্ডা কালো নল, বারুদের গন্ধ। এগুলোর মধ্যে বুঝতেই পারছেন যে একটু কাব্যিকতা আছে, একটু আড়াল করার জন্য একটু কাব্যিকতা করেছেন, কিন্তু যথেষ্ট আড়াল নেই। পাথর চাপা হাহাকার, কাপ্তায়ের স্বচ্ছ জলের ভেতরে ভেসে আসা জমি হারানো হাজারো মানুষের করুণ মুখ, লার্মার খুন, হিংসার আগুন, বর্গী, কোট আনকোট সেটেলার, এই বিষয়গুলো বারবার এই কবিতার মধ্যে এসছে। ফলে আমি বলছি যতটা না প্রেম আছে, পাহাড়ি সৌন্দর্য আছে, তার চেয়ে বেশি এইগুলো আছে এই কাব্যগ্রন্থে, এইগুলো নিয়ে। আমার প্রশ্ন, তাহলে কি এই কাব্যে প্রেম নাই, পাহাড়ের সৌন্দর্য নাই? আছে, কিন্তু এসবকে ছাপিয়ে উঠেছে তার প্রেমিকার অসহায়তা এবং বেদনা। আমি বলছি প্রেমিকা বলতে পড়তে হবে আসলে আদিবাসী কমিউনিটি। একটা কবিতা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কবির কোন দিকে ঝোঁক আর তার প্রেমিকার কোন দিকে ঝোঁক, বা কবি কি বলতে চাচ্ছেন। বলছে এক বৈশাখী পূর্ণিমার রাতে নীলগিরিতে অবকাশ কেন্দ্রের ব্যালকনিতে বসে আমি বলেছিলাম চেয়ে দেখো কি আশ্চর্য সুন্দর। তুমি কোনো দিকে না তাকিয়েই বলেছিলে, তুমি মানে প্রেমিকা কোনো দিকে না তাকিয়েই বলেছিলে ওখানে সবুজ গ্রামের জীর্ণ কুটিরে অপুষ্টিতে ভোগা কিছু শিশু থাকে, মায়েদের বুক শুকিয়ে গেছে। তার মানে সে তার প্রেমিকাকে দিয়ে এই কথাটা আসলে বলিয়ে দিচ্ছেন। জুম পাহাড়ে আগুন লাগার পরে পরের স্ট্যান্ডায় দেখেন, আমি আবারও বললাম, আমি মানে এই কবি এহসান মাহমুদ বলছে, আমি আবারও বললাম ওসব এখন রাখো, তার চেয়ে দেখো চেঙ্গির জল আর জ্যোৎস্নার খেলা। তার প্রেমিকা বলছেন যে তুমি সহজ গলায় বললে, কালো নল আর বারুদের গন্ধে ওখানকার বৃদ্ধ আর শিশুদের হাঁফানি বেড়ে যাচ্ছে। এই হলো এহসান মাহমুদের পজিশন। তারপরে আসলে প্রকৃতি এবং প্রেম এইগুলোর দিকে এহসান মাহমুদের কম। প্রেম আর আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে প্রেম আর পাহাড়ের দিকে আরো মনোযোগ দিতে পারতেন এহসান মাহমুদ। এই ভাবনা আমি যখন ভেবেছি, আমি ভেবেছি যে ওই আদিবাসী যাপন, প্রেম এবং সৌন্দর্য এইগুলোই তো আমরা দেখতে যাই আসলে ওখানে। এই কথাটা আমি যখন ভেবেছি যে এহসান মাহমুদের এখানে আরো থাকতে পারতো, তখনই আমার কাছে মনে হয়েছে ও আমি তো আউটসাইডারের দৃষ্টিভঙ্গি থেকে দেখছি। পাহাড়কে মানুষ সাধারণত বাইরে থেকে যেভাবে দেখে, আমি তো আউটসাইডার। তো মনে হয় যে প্রেমিকার সৌন্দর্য আর বনভূমির সৌন্দর্যের দিকে কবি আরো মনোযোগ দিলেই পারতেন। আমার এই ভাবনার মূলে এটাই মনে হয় সত্যি যে আমি আউটসাইডার। আমার কাছে পাহাড় আর পাহাড়ি বালিকা মানেই তো বিশেষ কিছু ওইভাবে দেখতে চাই। এহসান এই কাব্যের মধ্যে এটা খুবই জরুরি বের করা যে এহসান আসলে কে এই কাব্যের মধ্যে। এহসান কি আউটসাইডার? আমি বলবো মোহাম্মদ আজম সম্ভবত প্রমাণ করবেন যে না, উনি আউটসাইডারই আছেন। তো আমার কাছে
প্রাইমারিলি এবং দ্বিতীয় পাঠে তৃতীয় পাঠে মনে হয়েছে এহসান অনেক দূর পর্যন্ত ওই কমিউনিটির ইনসাইডার হতে পেরেছেন। এইটা এই কাব্যের একটা বিরল ঘটনা। এহসান ওই জীবনের একজনের মতো করে পাহাড়ের সৌন্দর্য এবং সংকটকে দেখাতে পেরেছেন বলে আমার সিদ্ধান্ত। আপনি পড়লে বুঝতে পারবেন এইটা কি রকম। যেমন আমি যদি আসলে পাহাড় দেখতাম এবং আদিবাসী দেখতাম, তাহলে সেটা হতো ওই ট্রেনের জানালা দিয়ে যেমন গ্রাম দেখে আহাহু করে এবং সেই গ্রামকে তুলে আনতে চায়। আরেকটা হচ্ছে ওই গ্রামের একজন হয়ে ওই গ্রামকে তুলে ধরা। এহসান মাহমুদ বোধহয় অনেক দূর পর্যন্ত এই কাজটা পেরেছেন, কিন্তু পুরোপুরি পেরেছেন সেটা আমি দাবি করছি না। কারণ কি, এহসান কি করেছেন সেটা একটু দেখেন। এহসানের এই কবিতাগুলোর মধ্যে একটা ক্যাটালগিং আছে, তালিকা পাতের ব্যাপার আছে। এহসান আসলে খুব চালাক একজন শিল্পী এবং কবি। তিনি কিছু কিছু বিষয় ওই আদিবাসী জীবন থেকে, পাহাড়ি জীবন থেকে কিছু কিছু বিষয় তিনি সর্টিং করেছেন এবং সেগুলো বিভিন্ন কবিতায় ব্যবহার করেছেন। আপনি বুঝতে পারবেন না যে সেটা ইনসাইডার নাকি আউটসাইডার। এই বিভ্রম আপনার মধ্যে তৈরি করতে পেরেছে অনেক দূর পর্যন্ত। এবং সে ভূমিকায় বলেছেন এহসান মাহমুদ যে এই কবিতা আসলে আমি গবেষণা করতে গেছিলাম, উপন্যাস লিখবো, এই জন্য ওখানে গিয়ে তারপর করা, আমি এই কবিতাগুলো লিখে ফেলেছি। তো আপনি বুঝতে পারবেন। দেখেন কিছু উদাহরণ দিই। এই ক্যাটালগিংটা দেখে বোঝা যায় নির্দিষ্ট কিছু অনুষঙ্গের মধ্যে ঘুরেছেন। যেমন পাবেল পার্থ বলেছেন কার্পাস মহল, জ্যোৎস্না, সবুজ পাহাড়, চেঙ্গির জল, এগুলো সব কোট আনকোট। অচিন পাখির গান, সবুজ ঝর্ণা, জুম ঘর, পাহাড়ের ঢাল, জুমিয়া কিশোরী, টং দোকান, মাদলের আওয়াজ, কার্পাস নরম ওম, বিজুর রাত, ঝিরির জল, ফুলখাদি, কাঁচালং, মায়ানি, কর্ণফুলি, এগুলো বারবার ঘুরে ফিরে এসেছে। আমার মনে হয়েছে এগুলো দেখে দেখে যে এগুলোর পৌনপুনিক ব্যবহারের ভেতর দিয়ে নিজের প্রগাঢ় অনুভূতিগুলো প্রকাশ করেছেন। আমি বলেছি চালাক শিল্পী বটে, বোঝেন কিভাবে কতদূর গিয়ে আবার বের হয়ে চলে আসতে হয়। এটা আমি উদাহরণটা দেই হলো বিড়ালকে দিয়ে। বিড়াল কোনো জায়গায় ঘরের মধ্যে গেলে প্রথমে দেখে চারপাশে করে যে যদি আক্রান্ত হয় তাহলে দৌড় দিয়ে প্রথমে লাফ দেবে কোন জায়গায়, দ্বিতীয়বার কোন জায়গায় লাফ দেবে। বিড়াল কখনো হয় না, ব্যর্থ হয় না। তো এহসান মাহমুদ ওইভাবে এইসব ব্যবহার করে এবং তার প্রগাঢ় অনুরাগ এবং অনুভূতি দিয়ে বের হয়ে এসেছেন যথার্থভাবে বলে মনে করি। এই কারণে দেখেন এই যে একটা ছক আছে তার সাজানো, এই সাজানো ছকের কারণেই কি এহসান মাহমুদ কয়েকবার তার বিভিন্ন কবিতার মধ্যে বলেছেন, উল্লেখ করেছেন যে তিনি কোট ভিন্ন গোত্রের প্রেমিক আনকোট, কোট গোত্রহীন প্রেমিক আনকোট, এগুলো তাকে কিন্তু বলতে হয়েছে। ভালো লেগেছে এটা দেখে এই বই পড়ে যে এহসান মাহমুদ এই কাব্যে ওই আদিবাসী কমিউনিটির মধ্যে আলো ছড়াতে যান নাই একজন এনজিও কর্মী হয়ে। সাধারণত আমাদের শহরে মানুষ যারা গ্রাম নিয়ে উপন্যাস লেখে, কাব্য লেখে, কবিতা লেখে, মনে হয় কি একজন ব্রিটিশ এশিয়াকে দেখতেছে এবং যথেষ্ট জ্ঞান এবং আলো বিতরণ করা দরকার। এহসান মাহমুদ সেটা করেন নাই, এজন্য আমি খুবই স্বস্তি বোধ করেছি এবং এহসান মাহমুদকে একটা বিশেষ ধন্যবাদ দিই। তিনি বরং ওইখানে আইএলও, জাতিসংঘ, এনজিও এদেরকে নিয়ে যথেষ্ট বিদ্রুপ করেছেন। এটা এই স্বাধীনতা নিয়েছেন এহসান মাহমুদ নিয়েছেন। এহসান মাহমুদ এই কাব্যের মধ্যে অনেক স্বাধীনতা নিয়েছেন। আদিবাসী বলবেন না ক্ষুদ্র নৃগোষ্ঠী বলবেন, সেটা তো 2011 সালে একটা সুরাহা হয়েছে, কিন্তু তিনি সেটাকে খুব একটা আমলে টামলে নিচ্ছেন না এবং প্রায় রাষ্ট্রের দিকে প্রশ্ন তুলছেন। রাষ্ট্র এটাকে কিভাবে দেখবে সেটা আমি জানি না, সেটা রাষ্ট্রের ব্যাপার। কিন্তু কবি হিসেবে যতটুকু স্বাধীনতা নিতে হয়, নেওয়া উচিত, ততদূর স্বাধীনতা বা তার চেয়ে বরং একটু বেশি স্বাধীনতা এহসান মাহমুদ নিয়েছেন বলে আমার কাছে মনে হয়। হুমায়ুন আজাদ একবার এক আলোচনায় বলেছিলেন যে লেখকের স্বাধীনতা বলে, এটা মধ্যে তার সর্বশেষ ছিল, অনুষ্ঠান ছিল, আলোচনা অনুষ্ঠান, লেখকের স্বাধীনতা। হুমায়ুন আজাদ গিয়ে প্রথমেই বললেন সব লেখকের স্বাধীনতার প্রয়োজন নেই, কারণ অধিকাংশই লেখক না, সে স্বাধীনতার প্রয়োজন বোধ করে না। তো এহসান মাহমুদ অনেক দূর পর্যন্ত স্বাধীনতা নিয়েছেন। একটা বাক্য বলে আমি আমার কথা শেষ করব। এটা পাবেল পার্থ খুব দারুণ ভাবে শনাক্ত করেছেন। এই ভূমিকার মধ্যে এহসান মাহমুদ লিখেছেন, একটু শোনাই, তারপর আমার কমেন্ট দিয়ে আমি শেষ করব।
পার্বত্য অঞ্চলের কোর্ট, পার্বত্য অঞ্চলের অধিবাসীদের সঙ্গে পরিচয় না হলে আমি বুঝতাম না বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক হয়েও, আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, পার্বত্য অঞ্চলের অধিবাসীদের সঙ্গে পরিচয় না হলে আমি বুঝতাম না বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক হয়েও অঞ্চল ভেদে এইভাবে লড়াই সংগ্রাম ও স্বপ্ন ভিন্ন হতে পারে। এটা একটা ভয়ঙ্কর বাক্য। আমি এই বাক্যটাকে একটু পার্বত্য অঞ্চল থেকে উঠিয়ে সারা দেশের মধ্যে প্রতিস্থাপন করতে চাই। আপনি যদি রাষ্ট্রের মধ্যে, আমাদের দেশের মধ্যে এই বাক্যকে প্রতিস্থাপন করেন, তাহলে কি দেখবেন? দেখবেন যে আসলে অঞ্চল ভেদে আদিবাসী কমিউনিটির সংগ্রাম এবং স্বপ্ন আলাদা। শুধু তাই না, আমাদের এখানে ব্যক্তি ভেদে সংগ্রাম এবং স্বপ্ন আলাদা। আইন, ইনসাফ, মানবিক মর্যাদা কে কতটুকু পাবে, কোন শ্রেণী কতটুকু পাবে, তার একটা আলাদা প্যারামিটার আছে। ফলে এই সংগ্রাম, এই ধরনের সংগ্রাম মানে আলাদা সংগ্রাম, এটা শুধু আদিবাসী কমিউনিটির না, এটা বিচিত্র শ্রেণীর এবং ব্যক্তির মধ্যে আমাদের এই রাষ্ট্রে সেটা আমরা লক্ষ্য করি। ফলে আমার বক্তব্য শেষ করছি এই বলে যে আমরা এখন পর্যন্ত একই রকম, মানে সবার জন্য একই রকম মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র গড়ে তুলতে পারিনি। এজন্যই হয়তো বাংলাদেশের মানুষ বারবার সমবেত সংগ্রামে লিপ্ত হয়ে আসছে। এ ব্যাপারে নিশ্চয়ই আমরা সফলকাম হব। এইরকম একটা কাঙ্ক্ষিত বাংলাদেশের জন্যই তো আজকে এখানে উপস্থিত প্রতিমন্ত্রী মহোদয় এবং তার সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমরা স্বপ্ন দেখতে চাই, কারণ মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব কুদরতি খুদাকে, খুবই বিস্তারিত আলোচনা করেছেন এবং একটা প্রতিবাদী কনসেপশন পেয়েছি আমরা সেখানে। এবারে ডাকতে চাই আমাদের বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। মাননীয় অতিথিবৃন্দ এবং সামনে যারা আছেন, অনেক লম্বা আলাপ হয়ে গেছে। সাধারণত এর সময় বইয়ের প্রকাশনা উৎসবে এত আলাপ করতে হয় না, মানে এটা তো বেশি নতুন বেরিয়েছে, মাত্র বড় উন্মোচন করলাম, আর কি হয়। কিন্তু এই বইয়ের মধ্যে একটা ভিন্ন ব্যাপার আছে, বইটা বেরিয়েছে কয়েক বছর আগে, সেটা এই বইয়ের পাঠের জন্য খুব জরুরি। কি কারণে যেন আমার আগের আলোচকরা এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা মিস করেছে, কারণ 2-3-4টা বই কবিতায় এটা খুব স্পষ্টভাবে মুদ্রিত আছে, যেটা কয়েক বছর আগে লেখা কবিতা। এখন যে এডিশনটা বেরিয়েছে, এটার জন্য আমাদের অনুবাদক খুবই পাবেন, আলমগীর মোহাম্মদ, খুবই প্রলিফিক অনুবাদক, অনেকগুলো অনুবাদ তিনি করেছেন, যেটা আমাদের জন্য খুবই জরুরি। বাংলা থেকে ইংরেজিতে সাহিত্যকে অনুবাদ করে চারদিকে পৌঁছানোর চেষ্টা করা, কতটা পৌঁছাবে সেটা পরের ব্যাপার, কিন্তু উদ্যোগ থাকতে হবে। যারা এই কাজটা করছেন ইদানিং ব্যাপকভাবে, তাদের মধ্যে আলমগীর মোহাম্মদ একজন। আমি তাকে এই বইয়ের জন্য এবং তার অন্যান্য কাজের জন্য সাধুবাদ জানাই। ওই ইংরেজি অনুবাদ এবং কবির মূল বাংলা কবিতা এগুলো সহ একটা অত্যন্ত নান্দনিক প্রকাশনার জন্য নিশ্চয়ই ঐতিহ্যের প্রকাশক সত্তাধিকারী নাইম ভাই এখানে আছেন, তিনি একটা বিশেষ ধন্যবাদ পাবেন। তিনজন বক্তাই প্রেমের ভাগ খানিকটা কমাতে চেয়েছেন। আমার মনে হয় যে এটা আমার জন্য জরুরি হয়ে পড়েছে, এই বইয়ের প্রেমের ভাগটা একটু বাড়ান। আমি 11 নম্বর কবিতা করছি, 3 লাইন। বছরে অন্তত 20 বার, হিসাব করে দেখেছি, বছরে 20 বারের বেশি তোমার সাথে আমার সাক্ষাৎ হয় না। তুমি জানতে চাও আমার জ্বর কমেছে কিনা। প্রতিবার আমি তোমাকে প্রায় একই জবাব দিই, এ জ্বর ভীষণ স্বেচ্ছাচারী, এই অনুগ্রহ তোমার। এটা আমার ধারণা একটা বেশ ভালো প্রেমের কবিতা, এবং একই সঙ্গে এটাতে একটু দূরবর্তীতার আভাসও আছে, কারণ বছরে হিসাব করে দেখা হয় এই আভাসটাও আছে। তার মানে এই বইয়ের যে মূল আবহ, সেটা থেকে এটা সম্পূর্ণরূপে বিচ্যুত নয়।
আরো কিছু সুন্দর প্রেমের ইমেজ আছে। আমি কবি হিসেবে এহসান মাহমুদকে কতটা ধন্যবাদ দেবো, মানে কতটা প্রশংসা করবো, সেটা নিয়ে আমাকে ভাবতে হচ্ছে। তার কারণ এহসান মাহমুদ একদম প্রথম বক্তার ক্ষেত্রে আপনারা খেয়াল করেছেন, বলেছেন যে তিনি সাংবাদিক এবং কথাসাহিত্যিক। মানে ইনি যে কবিদের স্থান দখল করবেন, তাতে কবিরা যারা প্রথমত কবিতাই লেখেন, তারা আবার এই বিষয়ে যথেষ্ট উদার হন কিনা সে বিষয়ে সন্দেহ আছে। কিন্তু তিনি বেশ কিছু প্রেমের চমৎকার ইমেজ তৈরি করেছেন। হ্যাঁ, আগের বক্তারা বলেছেন যে ইমেজের মধ্যে একটু পুনরাবৃত্তি আছে, কিন্তু বেশ কিছু ইমেজ তৈরি করেছেন যেগুলা প্রেমের কবি হিসাবে তাকে বেশ ভালোভাবে প্রতিষ্ঠা করে। কিন্তু যদি প্রেমের হয়, যেটা অলরেডি বলা হয়েছে, আমি শুধু একবার মনে করে দিই যে তাহলে প্রেমের কবিতা হিসেবে আমরা যদি কবিতাগুলো পড়তে চাই, তাহলে এটা বিশেষত্বটা হবে যেটা একটা বিশেষ স্থানের সঙ্গে যুক্ত এবং বিশেষ সংস্কৃতির সঙ্গে যুক্ত। ওই স্থান এবং সংস্কৃতির অনুষঙ্গ গায়ে মেখে ওই ইমেজগুলো স্বতন্ত্রভাবে উচ্চকিত হয়, এই প্রেমিক কবিতাগুলোর একটা ভিন্ন ধরন দাঁড়িয়েছে। আমরা এটাকেই বলবো প্রেমের কবিতা হিসেবে এই কবিতা বিশেষত্ব। বেশ কিছু ব্যঙ্গ, বিদ্রুপ ইত্যাদি তো আছেই, কিন্তু আমি যে একটু আগে বলেছি যে এটা কয়েক বছর আগের রচনা, সেই কথাটাও কয়েকটি রচনা অত্যন্ত পরিষ্কার। 9 নম্বর কবিতা যেমন পাহাড়ে এখন শান্তির সুবাতাস বয়, এই কথা ঘোষণা হয়ে গেছে। খাঁচায় বন্দি এক জোড়া সাদা কপর, আকাশে উড়ানোর জন্য কেউ একজন পেয়েছেন শান্তি পদক, সেই খবর ছাপা হয়েছে বিশ্বচার। আমি এটা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করলাম, যেটা কয়েক বছর আগের প্রেক্ষাপটে লেখা, তার কারণ বেশ কয়েকটা কবিতার চিহ্ন আছে। আমি জানি না যে আমাদের আগের 3 জন বক্তা এই ব্যাপারটা একেবারেই মিস করে কবিতাগুলো পড়েছেন নাকি ইচ্ছে করে বাদ দিয়েছেন। মানে এটা কয়েক বছর আগের একটা প্রেক্ষাপটে যে কবিতাগুলো লেখা, সেটা কয়েকটা কবিতা খুব পরিষ্কার ভাবে ছাপ আছে। ছাপ থাকুক বা না থাকুক, কুদরতি হুদা, যার নাম উপস্থাপক বারবার ভুল করছিলেন, তিনি আসলে ঠিকই বলেছেন যে আমি এই প্রশ্নটা তুলবই যে এখানে রিপ্রেজেন্টেশন জনিত সংকট তো আছে। আমরা ধরেই নেব যে এই ধরনের ক্ষেত্রে রিপ্রেজেন্টেশন জনিত সংকট থাকবেই, এটা অসম্ভব এর ওভারকাম করা। থিওরিটিক্যালি অসম্ভব, প্র্যাকটিক্যালি অসম্ভব। সেই রিপ্রেজেন্টেশন জনিত সংকট বাদ দিয়ে, ওই রাজনীতিটা বাদ দিয়ে আমরা এখানে প্রত্যক্ষ নানান ধরনের রাজনীতিও দেখব। রাজনীতির অনেকগুলো মাত্রা এর মধ্যে আছে, সেই মাত্রার কোনোটা এরকম প্রত্যক্ষ যে কয়েক বছর আগের একটা রাজনৈতিক পরিস্থিতি খুব পরিষ্কারভাবে টের পাওয়া যায়। অনেকগুলো পরোক্ষ এবং গভীর মাত্রাও আছে, এবং সেখানে আমি এহসান মাহমুদের ব্যাপারে বরং একটু ক্রিটিক্যাল হব। ক্রিটিক্যাল হব এই দিক থেকে যে এহসান মাহমুদ যে একটা সরল বাইনারি এখানে তৈরি করেছেন, এটার মধ্যে একটু অতিরিক্ত সারল্য আছে। বাঙালি কথাটা তিনি নানানভাবে সিগনিফাই করেছেন, কবির বৈশিষ্ট্য কবিরা করেন, এবং একই সঙ্গে পাহাড়ি কথাটা কিংবা আদিবাসী কথাটা সিগনিফাই করেছেন। কিন্তু এই দুটোর মধ্যে তিনি যেই পরিমাণ সরলভাবে আলাদা বৈশিষ্ট্য, অবস্থান, অস্তিত্ব, বৈপরীত্য, যেটাকে আমরা ইংরেজিতে, পপুলার ইংরেজিতে অপোজিশন, বাইনারি অপোজিশন বলি, এটা আরোপ করেছেন, সেটা আমার মনে হয় একটু বেশি সরল। একজন কবি যিনি একই সঙ্গে রাজনৈতিকতার মধ্যে দিয়ে যাচ্ছেন, যিনি নানান ধরনের ইডিওলজিক্যাল কনস্ট্রাকশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যিনি রাষ্ট্রের জন্য অসাধারণ সব প্রস্তাব করছেন, খুব গভীর, খুবই পরোক্ষ, খুবই দূরবর্তী একটা আকাঙ্ক্ষা যে এরকম হবে রাষ্ট্র, তার মধ্য দিয়ে যাচ্ছেন, তার নির্মাণের মধ্যে আরেকটু বহুস্তর জটিলতা এবং সন্দেহ থাকা উচিত, সংশয়। কারণ ব্যাপারটা জটিল। রিপ্রেজেন্টেশন জনিত সংকট অতিক্রম করা পৃথিবীর যে কারোর জন্য জটিল, এটা শুধু বাংলাদেশের একার সংকট নয়। সুতরাং ওই জটিলতা, ওই সন্দেহ ভাষা দেহে, কবিতার মোচড়ে এবং বয়ানের গতিতে মাঝে মাঝে যদি লেপ্টে থাকতো, আমি এই কবিতাকে নির্মাণ হিসাবে অপেক্ষাকৃত বেশি গভীর মনে করতাম। সেটার একটু অভাব আসলে এখানে আছে। সংকটটা কত গভীর দেখেন, আমি এটাতে খুব বেশি পরিমাণ বাড়বো না। ধরুন কাপ্তাই লেকের মতো এরকম প্রকল্প বাংলাদেশের সমভূমিতে কি হয় নাই, যেখানে বিপুল পরিমাণ লোক বিপন্ন হয়েছে? প্রকল্পটা কিন্তু এত সরল না, কিন্তু যে এখানে একটা প্রকল্প হয়েছে এবং পার্টিকুলারলি একটা জনগোষ্ঠী এটাতে আক্রান্ত হয়েছে। আমি সাবধান করছি, দয়া করে আমাকে ভুল বুঝবেন না।
আমি পার্টিকুলার কমিউনিটির যে পার্টিকুলার জীবন সংগ্রাম সে সম্পর্কে একদম বলছি না, কিন্তু যখন এহসান মাহমুদ একটা আলাপ করছে পুরো বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে, তখন সেখানে বিচিত্র কমিউনিটি আছে, এবং আমি যখন ওটাকে আলাদা করতে যাবো কোন একটা পার্টিকুলার কমিউনিটির জন্য, তখন ওটা আলাদা করার মাত্রাগুলো কি কি সেগুলো সম্পর্কে আরেকটু হুঁশিয়ার থাকা আমার ধারণা জরুরি ছিল। এই আমার বক্তব্য। আমরা ডেফিনেটলি পার্টিকুলার কমিউনিটির সম্পর্ক পার্টিকুলারলি ডিল করবো, এছাড়া উপায় নেই। কিন্তু ওই হুঁশিয়ারিটা বোধহয় একটু পরিমাণ কম আছে। কিন্তু যেই কারণে কবিতা ভালো, অন্যান্য রিপ্রেজেন্টেশন ভালো, কিন্তু এই বই আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে এই বই আসলে একটা অসাধারণ সংলাপ। এটা শুধু সংলাপ নয়, এটা সংলাপের প্রয়োজনীয়তার কথা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, এবং একই সঙ্গে সে নিজেও সংলাপের অনেকগুলো ক্ষেত্র আসলে উন্মুক্ত করে। এই বইয়ের মধ্যে তার কিন্তু অবকাশ আছে। এই সংলাপটা আসলে খুবই জরুরি। আগের বক্তারা দিয়েছেন যে আমরা রাষ্ট্র চাই, একটা চমৎকার রাষ্ট্র চাই, এবং সেখানে আমি কিছু বলছেন, আমরা চমৎকার রাষ্ট্র চাই এবং সেখানে আমরা অগ্রসরতা, আমরা আশা করছি যে রাষ্ট্র হিসেবে আমাদের নানা মাত্রিক অগ্রসরতা ঘটবে। তার নানান জটিলতা আছে, তার গভীরতর নানান ধরনের অসামর্থ্য আমাদের জনগোষ্ঠীর দিক থেকে, রাষ্ট্রের দিক থেকে আছে। কিন্তু আমরা যে আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য আমাদের সংলাপটা, বিচিত্র জনগোষ্ঠীর সঙ্গে আমাদের সংলাপটা সবসময় উন্মুক্ত রাখতে হবে। এই বই একদম অভ্যন্তরীণ সাক্ষ্যের দিক থেকে, ভাষার মানে বয়ানের দিক থেকে এটা একটা অসাধারণ সংলাপ প্রয়াস, এবং শেষ পর্যন্ত এটা কবিতার জন্য আলাদা একটা অবস্থান, আলাদা একটা টেরিটরি কিন্তু দাবি করে, আলাদা একটা টেরিটরি প্রস্তাব করে, যেখানে রাষ্ট্রতন্ত্র যেভাবে কাজ করে, যেখানে রাজনীতি যেভাবে কাজ করে, অ্যাকচুয়াল বিরোধ যেভাবে কাজ করে, তার বাইরেও মানুষের জন্য শিল্পের অঙ্গনে যে একটা আলাদা প্রাঙ্গণ থাকে, অঙ্গন থাকে, যেখানে এই সংলাপের অবকাশ থাকে, এটা সরাসরি এই বই সেটাও দাবি করে কবিতার মধ্যে। আমি এই কথাটা বলার জন্য 4 নম্বর কবিতার 2-1টা অংশ পড়ব। নৃবিজ্ঞানের মোটা মোটা বই ঘেঁটে জাতিসংঘ আইএলও সনদ গলায় ঝুলিয়ে কাকমাতার সুদ বোর্ডে পড়িয়ে দেন জিও প্রধান গুরু ঘুষকে বললেন, আর আমার কথা শুনুন, তবেই না শান্তি আসতে পারে। বুঝতেই পারছেন তীব্র ব্যঙ্গ আছে আমাদের এখানে। পার্বত্য চট্টগ্রাম এবং বিভিন্ন জাতিসত্তার মানুষ নিয়ে কাজ করার বিচিত্র ধরনের স্বার্থ গোষ্ঠী আছে মেইন স্ট্রিমে, তাদের বহুজন আসলে এই ব্যঙ্গের উদ্দেশ্য। কিন্তু তার বাইরে তিনি প্রস্তাব করছেন, শুনুন মশাই, জাতিসংঘ বা আইএলও নয়, কিংবা নয় এনজিওর ফুলচুরি কথা, সবুজ পাহাড়ে শান্তির মূল আমার আদিবাসী প্রেমিকার কার্পাস বিছানায় খোলা চুল। এটা আগেই আমার বক্তারা উল্লেখ করেছেন। খেয়াল করেন, যেটা কিন্তু আসলে একটা আলাদা পরিসর তৈরি করে, যে পরিসর সংহতির, যে পরিসর বিনিময়ের, যে পরিসর চুক্তির, যে পরিসর সংলাপের, এবং আবশ্যিকভাবে যে পরিসর শিল্পের। আমি এহসান মাহমুদকে কাব্যের অঙ্গনে স্বাগত জানাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সবার প্রফেসর আজমের কাছে যেমন এক্সপেকটেশন ছিল, তিনি তেমনি ভাবে ক্রিটিক্যাল হয়েছেন। আবার নিজের পাঠের বিষয় হচ্ছে নৃবিজ্ঞান, তাই কিছুটা নিজের প্রতিও আক্রমণের দিকেই নিয়ে গেলাম। নৃবিজ্ঞানের সেই অভিজ্ঞতাগুলো আমাদের চোখে পড়েছে ফিল্ডে যখন গিয়েছি, বিভিন্ন সেই টাক মাথার রূপ দেখতে পেলাম অনুভবের চোখ দিয়ে। এবার অনুরোধ জানাচ্ছি এই বইটির অনুবাদক আলমগীর মোহাম্মদকে, তিনিও দারুণ অনুবাদ করছেন। আমি তার অনুবাদ প্রায় নিয়মিতই করি, পিয়াস মজিদের বেশ কিছু কবিতার অনুবাদ আমি করেছি। তাকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য রাখতে। উপস্থাপককে ধন্যবাদ, মাননীয় অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা শ্রোতাবৃন্দ আছেন সবাইকে শুভেচ্ছা জানাই। অনেকক্ষণ কষ্ট করে আপনারা কথা শুনছেন। আমি 2-3টা কথা বলবো অনুবাদক হিসেবে। আমি বিশ্ববিদ্যালয়ে অনুবাদ বিদ্যা পড়াই। তো অনুবাদ বিদ্যা পড়া থেকে আমরা যেটা আসলে জোর দিই, একটা সোর্স টেক্সট, ধরেন এটা আদিবাসী প্রেমিকার মধ্যে, এই বইটা 2017 সালে প্রকাশিত, 16 সালে। এই বইটা যখন আমাকে দিয়েছে, আমি প্রথমে দেখলাম আমি আসলে সোর্স টেক্সটটা বুঝি কিনা, এখানে আমার বুঝের বাইরে কিছু আছে কিনা। তখন দেখলাম আমার আছে, এখানে আমার একটা চাম আছে, তারপরে আদিবাসীটাকে আমি কি করবো, এটাকে আমি ইংরেজি করবো না এটাকে বাংলা রেখে দিব। তখন আমি প্রফেসর আব্দুল সেলিমকে ফোন করলাম, স্যার আসলে আমি তো মৃত্যুবোধা রেখে অনুবাদ করেছি, আদিবাসী কি করবো? মৃত্যুবোধা কেন রেখেছে? এই যুগে যে কোনো কেউ একটু সার্চ করলে তো এআই দিয়ে দেয়,
ইনফরমেশনটা গুগলে পেয়ে যায় আদিবাসী কি, তাহলে মৃত্যুকুটা কি সেটা যেমন পাঠক জেনে নিবে, দেশের যেখানে পৃথিবীর যেখানে লোক হবে হোক আদিবাসী ভাবে জেনে নিবে। এরকম স্বাধীনতা মানে অনুবাদকের আসলে প্রথম যেটা সেটা হচ্ছে লয়ালটির নাম দিয়ে অনুবাদ যেটা হয়, মানে এক ধরনের ধরেন আমি বুঝলাম এরকম এবং এটা প্রেজেন্টেশন করলাম আরো বেশি হয়ে হয়ে, তাহলে এটা আসলে মূর্খের অনুবাদ হয় আর কি। আমরা তো যা বলি সব অনুবাদ সেক্ষেত্রে একেবারে মূলানুগ হলে যেটা হয় আর কি, মূলও থাকে না আসলে চিংড়িও থাকে না, এই অবস্থা। তো অনুবাদ করতে গিয়ে আমরা আরেকটা জিনিসের উপর জোর দিই, সেটা হচ্ছে হ্যাঁ আপনি সোর্সটা এক্সট্রা বুঝছেন কিনা, লয়ালটি আছে কিনা, আর একটা হচ্ছে রিডাবিলিটি। রিডাবিলিটি যে অনুবাদগুলো পড়া যায় কিনা, মানুষ আমার এখানে কি আমি আমার কাবিলা ফলাবো নাকি আমি কবিকে মাথার উপরে স্থান দিব, এটা না বিষয়টা। আসলে দুটোর মাঝখানে অনুবাদককে তো আমার প্রথম বইয়ে আমি তখন লিখছিলাম যে অনুবাদক মানে তো আসলে প্রতারক বলা হয়। এই বইয়ে আমি অন্তত প্রতারণা করার কোনো সুযোগ নিই নাই, বা সেই সুযোগ অন্তত থাকবে না। কারণ আরেকটা জিনিস আমি এখানে নজর দিয়েছি, সেটা হচ্ছে কালচারাল অ্যাডাপ্টেশন, যেটা আপনি যখন কোনো টেক্সট অনুবাদ করবেন ওই কালচারের সাথে আপনার পরিচিতি আছে কিনা। আমাদের বাড়ির যেদিকে এটা আসলে মূলত আমরা অর্ধেক আদিবাসী অর্ধেক প্লেনল্যান্ডের মানুষ। আমার বাড়ি চট্টগ্রামের বাসকালী, মানে আমরা এক পাশে বঙ্গোপসাগর আর এক পাশে পাহাড়, আমরাও পাহাড়ি অনেকটা। আমি দেখলাম আসলে এই বইটা আমি এমনিতে কবিতা পড়াইও না, কবিতা তাত্ত্বিকভাবে আজম স্যারের সামনে তো এই কথা বলা মুশকিল যে তাত্ত্বিকভাবে কবিতা ওভাবে আমি বুঝিও না, কিন্তু আমি চিন্তা করলাম এখানে আমার কি আছে, সেটা আছে আমার কালচারাল যে ওননেসটা আছে, আমার যে কালচারাল ওরিয়েন্টেশনটা আছে, এইটা আমার এখানে অনুবাদের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখা দিবে। তো আপনারা যারা বাংলাটা আসলে বাংলাদেশে বাংলা পড়বে এটা স্বাভাবিক, ইংরেজি সংস্করণ কেন সেটাতে মানে এহসান ভাইয়ের ব্যাখ্যাটা দিবে, কিন্তু আমার ব্যাখ্যাটা হলো ইংরেজিটা বাংলাদেশে অন্তত এই বইটা যদি থাকলে আমি ধরেন একটা একাডেমিক গবেষণা করব বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একাডেমিক কোনো অ্যাসাইনমেন্ট করবে, ও বাংলাটা ট্রান্সলেট করতে করতেই তোর গবেষণাটা মারা যাবে। তাহলে ইংরেজিটা অন্তত একাডেমিক যে পার্ট সেক্ষেত্রে একটা রিপ্রেজেন্টেশন হিসেবে থাকবে। আর এখনকার যুগে বইটা এই প্ল্যাটফর্মে যদি অনলাইনে আপলোড করা থাকে তখন পৃথিবীর যে কোনো কেউ পড়তে পারবে। এহসান ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রোডাকশন ঐতিহ্য থেকে নিয়ে আসার জন্য। এটা আসলে স্ন্যাচ অ্যাওয়ের মতো, কারণ হচ্ছে ঐতিহ্য একটা বড় প্রকাশনা, এর মধ্যে অল্প সময়ে আমি বইটা আজকে পেয়েছি। মানে আমি বোধহয় আমাদের অনেক পাঠক এবং সবার পরে আমি পেয়েছি। আমাকে আনোয়ার যখন জিজ্ঞেস করছেন কই বই কই, আমি এখনো বই দেখিনি, আমি প্রথম দেখলাম। আমি আসলে অনুবাদক হিসেবে উনি পাগল পাঠ্য যখন ভূমিকা থেকে পড়ছিলেন আমি তো বই পেয়েছি, কারণ ভূমিকাটা লিখছি তো আরো মাস দুয়েক আগে, তখন কি লিখেছেন আমি তো কোন বিপদে না পড়ি, কিন্তু খুব সচেতন ভাবে কিছু কথা লেখার চেষ্টা করা আছে। এই কবিতাগুলো আমি বেসিক্যালি প্রথমে অনুবাদ করার আগে এই কবিতার উপর একটা একাডেমিক আর্টিকেল দাঁড় করানোর চেষ্টা করেছি, যাতে নিজের সাথে একটা বোঝাপড়া দাঁড়ায় যে আমি এই কবিতাগুলো বোঝার চেষ্টা করেছি এবং কতটুকু বুঝতে পেরেছি সেটা সন্দেহটা কাটানোর জন্য। আশা করি পাঠকের ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বইটির অনুবাদক আলমগীর মোহাম্মদকে। আমরা এইবার বইটির লেখকের কাছ থেকে শুনবো। তো এহসান মাহমুদকে আমরা মূলত চিনেছি তার পলিটিক্যাল কমেন্টারির জন্য। বিশেষ করে বিগত সরকারের আমলে আমাদের জেনারেশনের অনেকেই তার পোস্ট দেখে প্রেডিক্ট করার চেষ্টা করতো যে কি হচ্ছে, সরকার কবে পড়ছে ইত্যাদি এই ধরনের আলোচনা, এবং শেষে একটা হ্যাশট্যাগের মধ্যে থাকতো এহসানটা, ওটা চাপ দিয়ে একসাথে 3-4 দিনের লেখাও আমরা বেশ কয়েকবার পড়েছি, আমাদের সেমিনারও মাঝে এসব নিয়ে আলোচনা হয়েছে। তো আমি জানতাম না যে তিনি এত আমি চমৎকার বলা ঠিক হবে কিনা জানি না, সবাই আলোচনা করেছেন কিন্তু সবাই প্রশংসা করেছেন, নিশ্চয়ই ভালো লিখেছেন, এত দারুণ কবিতা লিখেন। তো আজকে তার কবিতার গল্পটা শুনবো, ভূমিকা থেকে পড়ে বেশ আগ্রহ পেলাম যে চট্টগ্রামে চাকরি সূত্রে থাকার সময় তিনি এটা ডেভেলপ করেছিলেন, সেই গল্পটা শুনতে চাই। এহসান মাহমুদকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। মঞ্চে যারা উপস্থিত আছেন, বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয় এবং আজম ভাই, নাইম ভাই এবং আলোচক বৃন্দ সহ, এবং আমার সামনে যারা আছেন, সামনেও অনেক বিজ্ঞজন আছেন, তারাও হয়তো আজকে এই বইটা নিয়ে আলোচনা করতে পারতেন। এছাড়াও মানে শুধুমাত্র কবিতার আলোচনা শুনতে বা কিংবা আমাকে ভালোবেসে অথবা আদিবাসী ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে এই কথা শুনতেও এখানে এসে অনেক বেশি উপস্থিত হয়েছেন। আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা।
এই বইটি প্রথম প্রকাশিত হয়েছিল 2016 সালে বই হিসেবে। আমি বইটার ভূমিকাটাতে আমি লিখেছিলাম, এটা আমি বাকিটা এখানে তখন লিখি নাই। সেটা হচ্ছে যে 2015, 16, 17 পর্যন্ত আমি আমার চাকরি করতাম তখন বাংলাদেশ টেলিভিশনে প্রডিউসার হিসেবে, প্রযোজক হিসেবে। সেই সময় বাংলাদেশ টেলিভিশনে চট্টগ্রাম কেন্দ্রে আমার কর্মস্থল ছিল এবং কর্মসূত্রে সেই সময়ে যখন আমরা চাকরি ছিলাম, সাপ্তাহিক ছুটি তো ছিল 2 দিন, শুক্র শনি। তো আমাদের অঞ্চল হচ্ছে গিয়ে বরিশাল মাদারীপুর অঞ্চলে আমার পৈতৃক নিবাস। তো বরিশাল থেকে সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রাম থেকে ওই অঞ্চলে যাওয়া খুব কঠিন। এবং আমার এর আগেও মানে চট্টগ্রামের চাকরি সূত্রে যাওয়ার আগে আমি বাংলা একাডেমি তরুণ লেখক কর্মসূচি বলে একটা ব্যাপার ছিল আগে এক সময়, এখন আবার এটা চলতেছে। তো এই যে 2012 সালে আমি এখানে ছিলাম, সেই সময় আমার একটা উপন্যাস বেরিয়েছিল। আমি মূলত গল্প, কবিতা, গল্প উপন্যাসই লিখতাম, প্রবন্ধ লিখতাম, অনুবাদ করতাম নিজেও টুকটাক। এবং তারপরে রাজনৈতিক কমেন্টারি আরো পরে লেখা শুরু করেছি আমি, সেটা 2018 সালে নির্বাচনের পরে, আসলে 2019 সাল থেকে আমি সেটা লেখা শুরু করেছি। তো যাই হোক, এই চট্টগ্রামে যখন আমি প্রতি সপ্তাহে 2 দিন করে পেতাম যে এই 2 দিন আমি কি করব, মাঝে মাঝে দেখবেন যে এরকম হয় ঢাকা শহরেও, আপনি যখন আসেন, বিশেষ করে সন্ধ্যা হয়, সন্ধ্যা হলে কি আপনাদের কারো এরকম মনে হয় কিনা আমি জানি না, আমার মনে হয় যে অফিস শেষ, কাজ শেষ, সন্ধ্যা হলে কই যাবো, এই যে একটা ব্যাপার। সন্ধ্যা হলে কিন্তু দ্রুত ঘরে ফেরা যায় না, কিংবা আপনি ধরেন কই যাওয়া যায়, মানে কই যাবো, কার কাছে যাবো, এরকম একটা ভিতর থেকে আমার একটা আকুতি আছে। সো ওইখানে আরো সপ্তাহে 2টা দিন আমি কিভাবে ব্যয় করব। তো ওই সময় আমি এবং আরো একটা মাথায় ছিল যে উপন্যাস আমি কেন লিখি না, এটা নিয়ে, যেহেতু এই জনগোষ্ঠীর কাছাকাছি আমি এখন থাকছি। তো সেই সময়ে আরেকটা ব্যাপার ছিল যে আমাদের এখানে আজম ভাই যে বিষয়টা এখানে ইঙ্গিত করেছেন যে এই কবিতাগুলো যে আরো আগে, কয়েক বছর আগে লেখা, তার প্রমাণ তিনি দেখিয়েছেন শান্তি পদককে ইঙ্গিত করে একটা কোট তিনি উদ্ধৃতি করেছেন। আপনারা জানেন যে বাংলাদেশ রাষ্ট্র যখন আমরা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যখন পেলাম 71-এ, তো তারপরে বাংলাদেশে যখন প্রথম সংবিধান হলো, সেই সংবিধানেই বাংলাদেশে, আপনারা জানেন যে বাংলাদেশ একটা বহু বৈচিত্র্যের দেশ, বহু বৈচিত্র্যময়। এখানে একইভাবে যেমন আমাদের জাতিগত বৈচিত্র্য আছে, ধর্মগত বৈচিত্র্য আছে, ভাষাগত বৈচিত্র্য আছে। তো যখন এই বাংলাদেশের মানুষের জন্য একটি জীবন বিধান রচনা করা হচ্ছিল সংবিধান হিসেবে, সেই সংবিধানে শুধুমাত্র এই জাতিগোষ্ঠীর আর সবাইকে বাদ দিয়ে শুধু বলা হলো যে এটা শুধু বাঙালিদের সংবিধান হবে। আমি আর বিস্তারিত আলাপে না যাই। তো দেখেন সেই সিদ্ধান্তটি যে ভুল ছিল তার প্রমাণ কিন্তু 2024-এর গণ অভ্যুত্থানের পরে যে সংবিধান সংস্কার কমিশন যে গঠন করা হলো, এবং সেই সংবিধান সংস্কার কমিশনও কিন্তু যে প্রস্তাবনা, সেখানে এসে এখন আমরা স্বীকার করে নিলাম যে তখন 72-এর সংবিধানটি ত্রুটিপূর্ণ ছিল। তো এই যে যারা আমি আর রাজনৈতিক আর বড় বিতর্কে না যাই, তো তখন বাংলাদেশ রাষ্ট্রের বাধ্য হয়ে যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর একটা অংশ তখন তারা তাদের অধিকার আদায়ের জন্য তারা তাদের মতো লড়াই সংগ্রামে গেলেন। সেই রাজনৈতিক ইতিহাস আমরা সবাই জানি, দীর্ঘ ঘটনাবলী আর উল্লেখ এখানে না করি। তো তারপরে একটা পর্যায়ে এসে দীর্ঘ লড়াই সংগ্রামের পরে বাংলাদেশ রাষ্ট্র বনাম এই আন্দোলন, মানে যারা লড়াই লড়ত তাদের মধ্যে একটি চুক্তি হলো। সেই চুক্তিটির নাম হলো পার্বত্য চট্টগ্রাম চুক্তি, কোরআন কোট পার্বত্য চট্টগ্রাম চুক্তি। কিন্তু পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, এই চুক্তিটিকে আমি নিজেও একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলছি, আমাদের এই পপুলিস্ট মিডিয়া বা আমাদের এই যে সবসময় সরকারকে খুশি করতে রাখা মিডিয়া, সেই চুক্তির নাম দিল হচ্ছে শান্তি চুক্তি। চুক্তির নাম তো শান্তি চুক্তি ছিল না, যেটার নাম ছিল বাংলাদেশ রাষ্ট্র বনাম পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে একটা চুক্তি, সেই চুক্তির নাম পার্বত্য চট্টগ্রাম চুক্তি। এই চুক্তি তো শান্তি চুক্তি না। আমরা দেখলাম যে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই ফ্যাসিস্ট সরকার, যার তিনি পালিয়ে গেলেন, তো তিনি এই চুক্তিকে শান্তি চুক্তি হিসাবে অভিহিত করে আমরা খবর পেলাম যে গাড়ি গাড়ি টাকা ঢালা হচ্ছে বিদেশে, যাতে এইটাকে মহিমান্বিত করে শান্তি পদক, নোবেল পদক, মাঝে মাঝে আপনারা শুনতেন, এখন আপনারা অনেকে নিশ্চয়ই বলবে যে এবারে মাননীয় প্রধানমন্ত্রী পাচ্ছেন শান্তিতে নোবেল, এই যে এবারে পাবেন। এই যে কেন তিনি পেলেন না, তার বছর যে অন্য কেউ পেলেন, কেন তিনি পেলেন সেই পদক, অথবা বাংলাদেশে দেখা গেল যে আরেকজন শান্তি পদক পেয়ে গেলেন, তখন তাকে তিনি তুচ্ছতাচ্ছিল্য আরো করা শুরু করলেন। এই যে আমার এই কবিতার ইঙ্গিতটা মূলত ওইটা ছিল। তো আমি আর ওই আলোচনায় না যাই। তো আমি এরকম ওখানে আসা যাওয়া করতাম সপ্তাহে 2 দিন। তো তখন আমি আমার এই ভূমিকার আমি একটি বাক্য লিখেছি যে আমরা যেই
বাঙালি চোখ দিয়ে, অথবা আমি যদি আরো সহজ ভাষায় বলি, কেউ মাইন্ড করবেন না, সেটা হচ্ছে যে আমরা যদি পর্যটন চোখ দিয়ে যদি ওখানে পাহাড়ের দিকে যখন তাকাই, দেখবেন যে এখনো উন্নয়নের নামে পাহাড়ে হচ্ছে গিয়ে ইকো ট্যুরিজমের কথা বলা হচ্ছে। তা ইকো ট্যুরিজম ব্যাপারটা বাবা কি? মানে আপনি ধরেন ইকো থাকবে আবার ট্যুরিজমও থাকবে, তাহলে ব্যাপারটা একটু অন্যরকম না? আপনি দেখেন যে পাহাড়ে আপনি ধরেন রাঙামাটি শহরের পাশে একদম ধরেন বনপুরা এলাকায় বা লেকের পাড়ে একটা আদিবাসী ফ্যামিলি সেখানে বসবাস করে, সেখানে তাদের রান্নাঘর, সেই রান্নাঘরের পাশেই ধরেন একটা সুন্দর ডুপ্লেক্স রিসোর্ট গড়ে উঠেছে। সেই রিসোর্টের ঝুল বারান্দায় গিয়ে আমরা শহর থেকে আমরা সেখানে সন্ধ্যার পরে তরল পানি খাবো এবং উকি দিব, আশপাশে ঘুরবো, তারপরে হচ্ছে কাপ্তাই লেকে ঘুরবো, মাছের হচ্ছে গিয়ে চাপিলা মাছ খাবো কাপ্তাই লেকের, এবং তাদের দিকে আমরা ঘুরে দেখবো। তো এই যে একটু চিন্তা করেন আপনি, সেখানে তাদের যেই ব্যক্তিগত জানালায় আপনি উঠে দিচ্ছেন, আপনি চিন্তা করেন আমার মা বা আমার বোন যাদের বাড়ি মাদারীপুর ফরিদপুর এই অঞ্চলে, সেখানে আমাদের আঙ্গিনার উপরে আরেকটি হোটেল বা একটা রেস্তোরাঁ, আরেকটি মোটেল গড়ে উঠছে, সেই ঝুল বারান্দায় ধরেন একজন আরেকজন এসে সেখানে সন্ধ্যার পরে বসছে, এটা আমরা কি কল্পনা করতে পারি? পারি না কিন্তু। সো এই যে এই বিষয়গুলো, এটা হচ্ছে ইকো ট্যুরিজম। তো এই যে এই ব্যাপারটা আমরা কিন্তু এখনো করে চলেছি ইকো ট্যুরিজমের। তো সেই জায়গায় তখন আমি এরকম আশা দেওয়ার পরে আমি দেখলাম যে এটা তো আসলে একটা উপন্যাসই লিখতে হবে। তো উপন্যাসের লেখা তখন আমি বইটা লিখেছি যে তখন আমার আসলে পরিচয় হয় ওখানকার আদিবাসীদের মেয়ে ও শিশিরের সঙ্গে। ধরেন আমরা এখান থেকে যে মেঘ দেখি, আমাদের সাজেকে যাই আমরা ঘুরতে, আমরা বাঘাইছড়িতে যাই, সেখানে আমরা মেঘের সামনে দাঁড়িয়ে আমরা ছবি তুলি, দেখতে বেশ ভালো লাগে। আমাদের বান্ধবীরা হচ্ছে কি সেখানে নীল শাড়ি পরে যাবে, ঢাকা থেকে আগে নীল শাড়ি কিনে নিয়ে যায়, আমরা ছেলেরা নীল পাঞ্জাবি কিনে নিয়ে যায়, ম্যাচ করে মানে ম্যাগের সাথে ম্যাচিং করে হচ্ছে কি পাঞ্জাবি শাড়ি পরে ওখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। কিন্তু আপনি দেখেন এটা কিন্তু স্বাভাবিক কোনো অবস্থা নয়। তো এই জায়গায় আমার তখন মনে হয় যে উপন্যাসটা তাহলে আমি দেখি, কাজ শুরু করি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই উপন্যাস, এই কবিতার বইটা তখন আমি উপন্যাসটা লিখতে গিয়ে যেই পরিশ্রম করা দরকার ছিল, আরো যেই সময়ের দরকার ছিল, আমি নিজে তৃপ্ত হতে পারছিলাম না। সেই 2016 সাল থেকে লেখা শুরু করেছি, এখন পর্যন্ত আমার সেই উপন্যাসটা অপ্রকাশিত, মানে পাণ্ডুলিপি এখন আমার ল্যাপটপে পড়ে আছে, এখন আমার পাণ্ডুলিপি শেষ করতে আমি পারিনি। কিন্তু এর আশা দেওয়ার মধ্যে মাঝে মাঝে আমি যেটা করেছি, টুকি করে যে ডায়েরি ছিল, নোটবুক ছিল, মোবাইল ছিল, কিছু এই দেখবেন এই কবিতাগুলোতে কোনো দীর্ঘ কবিতা নাই। সবচেয়ে বড় কবিতা যেটা সর্বোচ্চ হয়তো 30 লাইন বা 25 লাইন হতে পারে, কোনো দীর্ঘ কোনো কবিতাই নাই এখানে। সো আমি গাড়িতে করে যাচ্ছি, বাসে করে যাচ্ছি, বা ওখানে কাপ্তাইতে বসে আছি, বা রাতে ফিরে আমি যে হোটেলে ছিলাম রুমে, রাতে বসে আমি 2 লাইন লিখে ফেললাম, এরকম করে আমার এটা লেখা, টোটালি ওই সময়কে তাৎক্ষণিক লেখা। তো এই বই এখন এই বইয়ের ইংরেজি অনুবাদ বেরোলো। আমি আসলে এই বইটা নিয়ে আর আমার যা বক্তব্য, যাবতীয় বক্তব্য এই বইতে বলা আছে, আমি আর বই নিয়ে কোনো বক্তব্য দিতে চাই না। তবে আমার বক্তব্য আমি শেষ করতে চাই একটি দিয়ে, সেটি হচ্ছে যে আমরা সবাই, আমাকে একজন কে আমার উপস্থাপনা ইনফরমেশন করছেন যে এহসান ভাইকে তো চিন্তাম যে হচ্ছে গিয়ে রাজনৈতিক ধারাভাষ্যকারী হিসেবে। হ্যাঁ, আমরা আসলে আমি সেটাই আমি যদিও লিখেছি বটে, কিন্তু এটা করতে গিয়ে আমরা যেটা হয়েছি মাঝে মাঝে, এখন আমি বিশেষ করে গত 1 মাস ধরে, সত্যি গত 1 মাস ধরে আমার মনে হচ্ছে এতে করে নিজের অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের। এখন আমি ধরেন বিশ্বাস করি, আপনারা দেখবেন যে গত 10 দিন আগে ঢাকায় একটি সাংবাদিক সম্মেলন হয়েছে। সেই সাংবাদিক সম্মেলনে একজন নারী সাংবাদিক, আমি নামটা বলি, মুন্নি সাহা, তিনি বলেছেন তাকে কেন ফ্যাসিস্ট সাংবাদিক হিসেবে অভিহিত করা হয়, তাকে কেন এখন এক করে রাখা হয়, তাকে কেন ফ্যাসিস্টের দোষর বলা হয়। এই যে দেখেন তিনি এটা এখন বললেন, আমি যেই বললাম যে ব্যক্তিগত ক্ষতিটা আমরা কি আমাদের হয়েছে সেটা একটু বলি, আমি বক্তব্যটা বিশেষ করবো কেন আমরা এই লেখালেখিটা করতে চাই বা কেন এটা করেছি। আসলে যখন আমরা এই স্বৈরাচারের বিরোধী আন্দোলন, লড়াই সংগ্রামে রাজনৈতিক ধারাভাষ্যকারী হিসাবে, সংগঠক হিসাবে, একজন অ্যাক্টিভিস্ট হিসাবে মাঠে ছিলাম, কাজ করেছি, সেই সময় আরেক সাংবাদিক সহকর্মী, আমার কলিগ, তারা আমাদেরকে অভিহিত করতেন বিএনপিপন্থী সাংবাদিক হিসাবে। ইন্টারেস্টিং। তো এবং তারা তখন সরকার দলীয় যদি আবার বলতাম, তখন তারা সে মাইন্ড করতো না, আমরা আওয়ামী লীগ বিট করি, আমরা পিএম বিট করি, আমরা সরকার বিট করি। সো এখন এখানে আমাদের যেখানে সাংবাদিক গণমাধ্যম কর্মীরা আছেন, ক্যামেরা নিয়ে সাংবাদিক বন্ধুরা, এটা আমি না আসলে মানে এটা আপনারা আমার সহকর্মী, মানে আমি আপনাদের পেইনটা বুঝি, কিন্তু আমি একদম স্পষ্ট আপনার বুকে হাত দিয়ে যদি আপনারা যদি বলেন, নিজের ইনসাফ নিজের কাছে যদি আপনারা যদি বলেন, তখন যদি আমি বিএনপি বন্দী সাংবাদিক হয়েছি,
তখন তাদেরকে কেন আমি বলতে পারি নাই যে আপনি আওয়ামী লীগপন্থী সাংবাদিক বা আপনি তাহলে আপনি আওয়ামী লীগপন্থী সাংবাদিক, তাদেরকে তো সেটা স্বীকৃত হয় নাই। কেউ কেউ যারা করছে, দাবি করেছে, তাদেরকে তাহলে এখন কেন যেই ফ্যাসিস্টের তকমা নিয়ে যিনি হেলিকপ্টার নিয়ে পালায়া গেলেন তার দোষর কেন তাদেরকে এখনো বলা যাবে না? সেটা বলা যাবে না। তাহলে এখনো আপনি আমাদেরকে বলবেন হচ্ছে গিয়ে বিএনপি পন্থী সাংবাদিক, বিএনপি পন্থী বুদ্ধিজীবী, বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট, কই বাবা? তাহলে আপনাদেরকে কেন এই দাবি বলা যাবে না? হ্যাঁ, আমরা জানি যে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ যে বিনির্মাণ করতে আমরা যে চাই, যে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই, সেই লড়াই আমাদের সবাই একটা রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। সেটার জন্য দরকার ছিল কি? হ্যাঁ, অবশ্যই একটা বড় ধরনের একটা লড়াই সংগ্রাম চলে গেছে। প্রথমে আপনি বিচার করবেন, তারপর সংস্কার হবে, তারপরে আপনি রিকনসিলিয়েশনের দিকে যাবেন। তো আপনি আগে তো বিচার নিশ্চিত করতে পারি নাই আমরা এখনো। তো বিচার নিশ্চিত করতে পারি নাই আমরা, সংস্কার এখনো মূলা ঝুলানো হয়েছে। সেই সংস্কার আসলে কতটুকু সংস্কার বলতে কতটুকু বুঝবো, চাপিয়ে দেওয়া সংস্কার কিনা, আবার বলতেছে যে হ্যাঁ এতটুকু সংস্কার, নানা রকম যে বক্তব্য, সেই মানে সংস্কার কতটুকু সংস্কার চায়, সেটার সংস্কার মানুষ, বাংলাদেশের মানুষ কি চায় সেটা তো আপনি ভোটাধিকারে ফলো করতে অলরেডি হয়ে গেছেন। তো এই যে আমাদের এই যে বোঝাপড়ার জায়গা, সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমরা যার যার নাগরিক জায়গা থেকে আজকে এই এতদিন পরে, এই বইটি প্রকাশনের পরে আবার এতদিন পরে ইংরেজি সংস্করণ বের হলো, আবার আলোচনা অনুষ্ঠান আমরা করছি মূলত এই একটা কারণে যে এখন আমরা এই বাংলাদেশ ৭১ সালে একবার বাংলাদেশ নিজের অস্তিত্ব পেয়েছে, বিশ্ব মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে। আবার আমরা দেখি যে ৯০ আমরা একটা স্বৈরাচার বিদায় করেছি, আবার ২৪-এ আর একটা স্বৈরাচার আমরা বিদায় করেছি। কিন্তু শুধু যুগ যুগ যাবে, নতুন স্বৈরাচার আসবে, নতুন স্বৈরাচার আমরা বিদায় করবো, মানে এর জন্য তো বাংলাদেশের মানুষ আর জীবন। আমার মনে হয় যে এবার এটা শেষ, এটা যাতে শেষ হয়, এবং সেই শেষ হওয়ার পরে বাংলাদেশটা কেমন হওয়া উচিত, সেই লড়াইয়ের শুরুর দিকটা, বাংলাদেশ জন্মের প্রথম দিকে যে একটা আক্ষেপ ছিল, আমি শুধু সেটা মনে করিয়ে দেওয়ার জন্য এই পার্বত্য চট্টগ্রাম ইস্যু এবং এই আদিবাসী ইস্যু, সেজন্য আমার এই যে এই বইটি আমি আবার নতুন করে আমার এই বন্ধুবর অনুবাদক তিনি যখন অনুবাদ করেছেন, তখন আমরা এটা নিয়ে উদ্যোগ নিলাম যে তারা নতুন একটা এডিশন হইতে পারে বইটার। তো সেই জন্য যাতে এই ইস্যুটাকে আমরা যাতে এই অমীমাংসিত ইস্যুগুলো এই বাংলাদেশে, আপনি দেখেন ৭১-এর মুক্তি সংগ্রামেও আমাদের এখানে আমরা যেমন যে একজন মুসলমান ভাই যেমন জীবন দিচ্ছে, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শহীদ যেমন আছে, তেমনি ওখানে গারো, চাকমা, সাঁওতাল এদেরও আপনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পর্যন্ত আছে ৭১-এর মুক্তিযুদ্ধের সময়। আবার একইভাবে ২৪-এর গণ-অভ্যুত্থানে আমরা যখন শাহবাগে, যখন আমরা এই প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত আমরা যখন ৩ আগস্ট যখন মিছিল নিয়ে এসেছি, তখন সেই সময় আমার হাত ধরে এই জগন্নাথ হলের ছেলেরা, সেখানে এই যে জগন্নাথ হলের চাকমা ছেলেরা, গারো ছেলেরা, সাঁওতাল মেয়েরা আমার সাথে হাতে হাত ধরে আমরা প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিলে এসেছি। তাহলে সেই ন্যায্যতা তারা, তার মানে কি সবার জন্য তারা বাংলাদেশটা চেয়েছিলেন, যে বাংলাদেশকে তারা স্বৈরাচার মুক্ত করবেন, সবার জন্য, সবার জন্য, সবার জন্য বাংলাদেশ। আমি এটা বললাম যে একজন আমি যে অধিকারটা পাই, এখন বাংলাদেশের অন্য কোনো মানে জুজু দেখিয়ে আপনি আরেকজনকে দ্বিতীয় নাগরিক, তৃতীয় নাগরিক করে রাখবেন, এই ধ্যান ধারণা যারা আছেন, আমার মনে হয় বিএনপি এখন বর্তমানে বাংলাদেশ সরকার পরিচালনার দায়িত্বভার পেয়েছে। বিএনপির যে নির্বাচন ইস্তেহার এবং বিশেষ করে বিএনপির যে স্লোগান সবার আগে বাংলাদেশ, অর্থাৎ সবার আগে বাংলাদেশের যে স্লোগানের যদি মূলমন্ত্র যদি হয়, তাহলে সেটা হচ্ছে সবার আগে মানুষ, সবার আগে বাংলাদেশি, তারপর তো সবার আগে বাংলাদেশ। তো সবার আগে আমরা যাতে বাংলাদেশি হয়ে উঠতে পারি, এই যে বাংলাদেশি মানুষ হিসেবে সবাইকে ওন করা, সবার জন্য সমান অধিকার নিশ্চিত যাতে হয়, সেটা যাতে নিশ্চিত হয়। আমি খুবই একটা আপত্তিকর দেয়াল লিখনের কথা আপনাদেরকে এখানে উল্লেখ করতে চাই। আপনি বান্দরবানে গেলে, আপনি খাগড়াছড়িতে গেলে, আমি 2015 সালে আমি দেখেছিলাম দেয়াল লিখন, যে আমার এখানে দেয়াল মাফ করবেন, যে পাঙ্খু আমি খাইতে মজা। এই যে ধরেন খাগড়াছড়ির দেয়াল লিখন, এই দেয়াল লিখনের মানে আপনারা বুঝেন? তো এই যে এই দেয়াল লিখন, এই যে এখন আপনারা দেখেন জুলাইতে আসার পরে, গণ-অভ্যুত্থানের পরে যে দেয়াল লিখন, আমরা হাসিনার বিরুদ্ধে এত দেয়াল লিখন হলো, এই দেয়াল লিখন এত জনপ্রিয় হলো, কিন্তু সেই দেয়ালের ভাষা যখনই বুঝতে শাসক গোষ্ঠী কিংবা আমরা যারা শহুরে মধ্যবিত্ত যারা যখন বুঝতে ভুল করবো, সেটা কিন্তু তখন সেটা ভালো কোনো ফলাফল বয়ে আনবে না। মানুষের দেয়ালের ভাষা, দেয়ালে কি লেখা হয়, সেই ভাষাটা যাতে আমাদের যারা এই মিডিয়া কিংবা আমাদের এই যারা পেপারে লিখতে পারেন, যারা হচ্ছে কি কোনো সেন্সর মুক্ত জীবনযাপন করেন, এই সেন্সরহীন জীবনযাপনের যারা আমরা অধিকারী, তারা যাতে মানুষের দেয়ালের ভাষা যাতে বুঝতে পারি, এবং সবার আগে বাংলাদেশ, এটাও যদি মূলমন্ত্র আমরা যদি ধারণ করি বাংলাদেশের জন্য, এবং সেই ধারণ করতে হলেও বাংলাদেশের সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে
এবং আজকের দিনে আবারও সবাই এখানে এসে উপস্থিত হয়েছেন আমাকে শুনবার জন্য, এবং সবাই সময় দিক করে এখানে এসেছেন। বিশেষ করে মাননীয় মন্ত্রী মহোদয় অনেক ব্যস্ত, তিনি রাজবাড়ী থেকে এসেছেন, অসুস্থ মানুষ, দীর্ঘ সময় এখানে আলোচনা শুনলেন, আমরা এখন তার কথা শুনবো। আমরা আসলে একটি সুন্দর সাংস্কৃতিক বাংলাদেশ দেখতে চাই, এটা আপনার কাছে আমরা দাবি জানাতে চাই, যাতে কোনো আমরা জানতাম যে সাংস্কৃতিক ফ্যাসিবাদ কিন্তু আছে, তো যে কালচারাল ফ্যাসিস্ট, আমি এটার নাম দিয়ে আমি একটা কলমে লিখেছিলাম যে কোমল ফ্যাসিস্ট। তো এই যে কোমল ফ্যাসিস্ট, আপনি দেখেন যে যারা সম্মতি উৎপাদক যন্ত্র, কেউ কেউ সহজে তো ফ্যাসিস্ট হয়ে উঠে না, যারা তাদের পক্ষে সম্মতি যন্ত্র উৎপাদনের পক্ষে কাজ করেছিল, তাদেরকে কিভাবে আপনার রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই দাবি জানিয়ে কিংবা সেটার জন্য প্রয়োজনে আজম ভাই একটা কথা বললেন যে দারুণ সংলাপের ক্ষেত্র তৈরি করে দিয়েছে। আমার মনে হয় যে আমরা প্রচুর ডায়ালগ যদি আমরা শুরু করতে পারি, যে আমরা কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত, অ্যাটলিস্ট আমরা ডায়ালগুলো আমরা শুরু করি, এই আহ্বান জানিয়ে আবার আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই অসংখ্য ধন্যবাদ। যদিও এহসান মাহমুদের কবিতা বইয়ের প্রকাশন অনুষ্ঠান, তাও তার রাজনৈতিক কমেন্টারিতেই তিনি ফেরত গেছেন তার বক্তব্যে, এবং সেখানে যে ক্ষিপ্রতা দেখা গেছে সেখানে বোঝা গেছে যে তার ওই আগ্রহের জায়গা কিংবা কেন্দ্রবিন্দু সেখানেই। আজকের আয়োজনের শুরুতে আমি যখন জিজ্ঞেস করছিলাম যে মন্ত্রী মহোদয়ের ব্যাপারে আমি কি বলবো, আমাকে প্রত্যেকেই বলছিলেন যে উনি আমাদেরই লোক, ওনার এইসব বিষয়ে আগ্রহ আছে, সব শিল্প সংস্কৃতি ইত্যাদি এসব ব্যাপারে সকলেই বললেন যে উনি আমাদেরই লোক। এখন প্রায় 1.5 ঘন্টা যাবত একটা কাব্য সভায় তিনি বসে আছেন, তাই বলাই যায় তিনি আমাদের লোক হয়ে উঠেছেন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নওয়াজ মাহমুদ খোয়ব। সভাপতি নেই, সবাই সভাপতি, যারা এখানে আছেন, বিশেষ করে আমাদের যাকে ঘিরে আজকের এই আয়োজন, আমাদের এহসান মাহমুদ আর যারা আছেন সকলে, আপনারা যারা আছেন সবাই, এখন তো 5:30 বাজে, অনেকক্ষণ কথা শুনছি। আমি তো একটু এই ভাইয়ের কথা শুনে না ভয় পেয়ে গেছিলাম, বুঝলেন? উনি যেভাবে শুরু করলেন যে 18 কোটি মানুষের কাজ ফেলে উনি এখানে বসে আছেন, উনি আমাদের কি এইবার কোনো কাজ নাই নাকি, বসে আছে নাকি? পরে আবার একটু বালিশটা দিতেছে খাওয়া। এইখানে আসার আগে আমাদের পাহাড়ের মন্ত্রী ওনারও আসার কথা ছিল, উনি একটু অসুস্থ, উনি আসেননি, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি সকলে। এখানে আসার আগে 2 দিন ধরে আমাকে আমার ফেসবুকে আমার অনেকে ফোন করে নানা কথা বলছেন যে ঝামেলা আছে ওখানে গেলে। কি ঝামেলা? আমরা তো আদিবাসী, আমাদের সরকার বলে না, শব্দটাই বলে না। এহসান মাহমুদ তো আদিবাসী তো বটেই, আবার আদিবাসী প্রেমিকার মুখ। এইখানে যে আপনি যাচ্ছেন, এটা তো আপনার গভর্নমেন্টের পলিসির সঙ্গে একটু কন্ট্রাডিক্ট করে। নানা রকম এজেন্সি আছে, তারা হয়তো একটা ভুল বার্তা দিতে পারে। তো আমি ভাবলাম যে ভারী ঝামেলা, আদিবাসী নাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমাদের 12টা ক্ষুদ্র নৃগোষ্ঠীর আছে, একাডেমি আছে বিভিন্ন জায়গায়। আমাদের কাগজপত্রে আমি দেখি ক্ষুদ্র নৃগোষ্ঠী। অনেক আগে থেকে যখন আমি শব্দটা দেখেছি, মানে ক্ষুদ্র, মানে যে কত ক্ষুদ্র শব্দটা আমার কাছে একটু কেমন লাগতো। ক্ষুদ্রের পরিবর্তে অন্য কোনো শব্দ ব্যবহার করা যায় কিনা? মানুষটা ক্ষুদ্র হতে পারে না, তাই না?
সে হয়তো তার সংখ্যা যত কমই হোক। তো যাই হোক, এটা দেখলাম। তো পরে ভাবলাম যে ক্ষুদ্রই বলি আর আদিবাসী বলি, যাই বলি, আসলে তো যাদের নিয়ে কথা তারা তো এক। আমি ক্ষুদ্র বললেও তারা যা, আদিবাসী বললেও তাই। ওই যে বিড়াল কালো হোক আর সাদা হোক, ওইটা কোনো কথা না। কথা হচ্ছে বিড়াল ইঁদুর মারে কিনা, তাই না? এটা হচ্ছে বিষয়। অনেকক্ষণ খুব মানে সাংঘাতিক কথাবার্তা আমি শুনতেছিলাম, শব্দ বাক্য, বাপরে বাপ। হ্যাঁ, তা আমি অত বলতে পারবো না। আমি আমাদের অ্যাটিটিউডটা আপনাদের বলি। উনি লিখেছেন এটা অনেকদিন পরে। আমি ছোটবেলায় সিরাজ শিকদারের কবিতা পড়লাম একটি। অনেকগুলো কবিতা ছিল সিরাজ শিকদার। একটা ছিল পাহাড়ের ঢাল বেয়ে নেমে যায় মোড়াং মেয়ে খেমুর পায়। পাহাড়ের ঢাল বেয়ে নেমে যায় মোড়াং মেয়ে, পরনে তার ছোট্ট আবরণ, কি নিটল স্বাস্থ্যবোধ, কবে তার কাঁধে শোভা পাবে রাইফেল। এটা আমরা ছোটবেলা পড়লাম। আবার অনেকদিন পরে এহসান মাহমুদের কবিতায় পাহাড়ের স্বাদ গন্ধ সবকিছু খুঁজে পাচ্ছি, তাই না? এই পাহাড়ের মানুষের দুঃখ ব্যথা বেদনা বেদনা আবেগ অনুভব সবকিছু এখানে তিনি বলার চেষ্টা করেছেন। মোটা কথায় আমাদের আসলে সারা পৃথিবীতে মানুষ দীর্ঘ লড়াই করে কিন্তু মানুষ এখানে এসে দাঁড়িয়েছে। সমগ্র পৃথিবীর যে সামনে এগিয়ে আসা, সেই এগিয়ে আসার পিছনে আমাদের অনেক সংগ্রাম, অনেক লড়াই, অনেক রক্ত ঝরানো হতে আছে। সবকিছুর একটা মূল উদ্দেশ্য ছিল, সেটা হলো মানুষের মধ্যে একটা সমতা তৈরি করা, মানুষের যে ব্যবধান, সেই ব্যবধান কমিয়ে আনা। এটাই ছিল হলো মূল উদ্দেশ্য। এবং এই জন্য কার্ল মার্কসের একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমরা লড়াই করছি পরস্পর শ্রেণীর বিরুদ্ধে। একটা শ্রেণী যারা শাসক শ্রেণীর বিরুদ্ধে, মানে প্রতিক্রিয়াশীল অংশ যারা, তার বিরুদ্ধে সাধারণ মানুষের মুক্তির লড়াই। আমি লন্ডনে গেলাম, আমি কার্ল মার্কসের সমাধিতে গেলাম দেখতে। ওখানে ওনার সমাধির দুই পাশে ইংরেজিতে দুটো কথা লেখা। এক পাশে লেখা দুনিয়ার মজদুর এক হোক, আরেক পাশে লেখা হচ্ছে যে বাংলা করলে এরকম যে পৃথিবীকে নানাভাবে ব্যাখ্যা করেছে। পৃথিবীকে দার্শনিকগণ নানাভাবে ব্যাখ্যা করেছে। ব্যাখ্যা করাটাই বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা পরিবর্তন করা। পৃথিবীটা পরিবর্তন করাই হচ্ছে বড় কথা। এই পরিবর্তনের যে আহ্বান যে সমাজের, এটা হচ্ছে একটা স্পিরিট, এটাকেই তিনি বলেছেন। আমরা কেউ চাই আর না চাই, সমাজ কিন্তু সামনের দিকে যাচ্ছে। আপনি 50 বছর আগে যা ছিলেন আজকে কিন্তু তা নেই। সেই মূল্যবোধ অনেক পরিবর্তন হয়েছে। 100 বছর আগে যে মূল্যবোধ মানুষের ছিল, আমরা কিন্তু এখন সেই মূল্যবোধের মধ্যে নেই, সেই সামাজিক ব্যবস্থাপনার মধ্যেও নাই, সেরকম সামাজিক কাঠামোর মধ্যেও কিন্তু নাই। অনেক কিছু পরিবর্তন হচ্ছে। এই যে নিয়ত যে পরিবর্তন, প্রতি মুহূর্তে যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাই ব্যাখ্যা করা হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্নতা। আমি মনে করি, দার্শনিকরা মনে করেন, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যে বিভাজনের অনেকগুলো মানে বিভাজনের যে সমস্ত কারণে বিভাজন হয়, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী, নারী, পুরুষ, অনেক কিছুতে কিন্তু আমাদের নিজেদের মধ্যে বিভাজন। আপনি দেখবেন যে আমি ভাবি যে মানুষের মধ্যে বিভাজন কত দেখেন,
ধরুন ধর্ম দিয়ে বিভাজন, এমনি তো নানা ধর্ম পৃথিবীতে 4000-এর উপরে উল্লেখযোগ্য ধর্ম আছে, কিন্তু 4000-এর উপরে। আর এই ছোটখাটো ধর্ম আছে কিন্তু অজস্র, তাদের সংখ্যা প্রায় 20,000 হবে। কয়েকদিন আগে একটা ছেলে আসছে, আমাদের পাহাড়ের ছেলে, আমি কথায় কথায় তার জিজ্ঞেস করলাম যে তোমার ধর্ম কি? সে বলল আমার ধর্ম হলো সাংসারিকা ধর্ম। সাংসারিক। আচ্ছা, এরকম অনেক ধর্ম আছে। তো ধর্মে ধর্মে মানুষের মধ্যে যে বিরোধ এবং ধর্মে ধর্মে মানুষের ভিতরে সংঘাত, ক্রুসেড যুদ্ধ হয়েছে 200 বছর ধরে। মানুষের মধ্যে মানুষের ধর্ম নিয়ে এই যে পার্থক্য, আবার একই ধর্মের ভেতরে দেখবেন যে ধর্মে ধর্মে নিজের ধর্মের মধ্যে লড়াই। আমি বেলজিয়াম গেলাম, বেলজিয়াম গিয়ে দেখলাম ওখানে একটা বিরাট চুল্লি আছে বেলজিয়ামের মধ্যে, আপনার দেখলে খারাপ লাগবে। ওখানে প্রোটেস্ট্যান্টদেরকে ধরে এনে ক্যাথলিকরা ধরে এনে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিত। কেন তারা এই কথা বলে? সেই চুল্লিটা কিন্তু এখনো আছে, ওখানে একটা মিনার করা আছে তাদের স্মৃতির উদ্দেশ্যে। একই ধর্মের মধ্যে, এই যে আমাদের মুসলিমদের মধ্যে কত রকম, মানে শিয়া সুন্নি থেকে শুরু করে আবার শিখ, মানে সুন্নিদের মধ্যে দেখবেন কত রকম তরিকা, হাজারো বিভক্তি মানুষের মধ্যে, ধর্ম দিয়ে বিভক্তি, জাতি দিয়ে বিভক্তি। অরিজিনালি পৃথিবীতে যেমন ধরেন আপনার এই যে বিভিন্ন রকম যে বিভক্তি আমাদের বর্ণে আছে, আমাদের গায়ের রঙে, বা আমাদের নৃতাত্ত্বিক ভাবে যে আমাদের যে বিভক্তি আছে, সে সমস্ত তো আছেই। তারপরে আপনার ধর্মে আছে, সমাজে বিভিন্ন গোত্রে আছে, জাতিতে আছে, গোষ্ঠীতে আছে, রাষ্ট্রে আছে, বিভক্তি নানা ধরনের। একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে এরকম একটা রাষ্ট্র দর্শন যদি হয় যে কোনো বিভক্তি সে মানে না, সে শুধু এখানে যোগ্যতার মাপকাঠিতে বিচার করে যে সে কতটা যোগ্য, সে কতটা রাষ্ট্র বা সমাজে কন্ট্রিবিউট করতে পারে। এছাড়া মানুষের মধ্যে যে বিভক্তি, যে একটা রেখা তৈরি করা হয়েছে এবং যে বিভক্তি নিয়ে মানুষের লড়াই হচ্ছে, সেটা কিন্তু ভাবাই যায় না, কল্পনাই করা যায় না যে তার কি মারাত্মক ভাবে সেই বিভক্তিগুলো হয়েছে। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ তো বাঙালি, কিন্তু এই কথা সত্যি যে আমাদের দেশে বাঙালি হলেও আমাদের এখানে অসংখ্য নৃগোষ্ঠীর মানুষ আছে। আমাদের সরকারি ভাবেই 50টার বেশি এখানে আমাদের কিন্তু ইয়ে করা তালিকা আছে, এর বাইরেও আরো অনেক আছে। কেমন এখন একসময় হয়তো বলা হলো যে তোমরা সব বাঙালি হয়ে যাও, ঝামেলা চুকে যাও। এখন উগ্র জাতীয়তাবাদ বলে একটা কথা আছে, আপনি এক্সট্রিম উগ্র জাতীয়তাবাদ একটা খুব ভালো জিনিস, একটা ন্যাশনালিস্ট সেন্টিমেন্ট, কিন্তু এটা যখন উগ্রতায় পরিণত হয় তখন কিন্তু সে তখন আপনাকে বলবে যে তুমি আমার মতো হয়ে যাও, ঝামেলা লেখা চুকে যাও। কেমন তা তুমিও বাঙালি হয়ে যাও, ঝামেলা তো চুকে গেল। আর আপনি যদি উদার গণতান্ত্রিক, উদার জাতীয়তাবাদে বিশ্বাস করেন, উদার গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করেন, তাহলে আপনি বুঝবেন যে সে জাতিগোষ্ঠী যত ক্ষুদ্রই হোক না কেন, সে জাতিগোষ্ঠী যত ক্ষুদ্রই হোক না কেন, আমি তার সংস্কৃতি, তার যে কৃষ্টি, সেটাকে আমি সাহায্য করব যাতে সে সেটাকে ধরে বাঁচতে পারে এবং সেটা বিকশিত হতে পারে। এখন আপনি কোন দিকে যাবেন? আপনি বলতে পারেন যে আমার মতো হয়ে যাও, আবার বলতে পারেন যে না, সমস্ত জাতি গোষ্ঠীর নিজস্ব স্বাধীনতা, নিজস্ব স্বকীয়তা আছে, তার নিজেকে বিকশিত করা, নিজেকে প্রতিষ্ঠিত করা। এখন আমাদের সামনে পথ দুইটার মধ্যে, যারা মানবিক, যারা মানুষের এই যে আমি যেটা বললাম বিভাজনটা পছন্দ করে না, নানা ভাবে যে বিভাজন তৈরি হয়েছে, সেই বিভাজনটাকে কোন রকম ভাবে এখানে তাত্ত্বিক ভাবে বা আপনার দর্শনগত ভাবে ফিলসফিক্যালি যারা বিশ্বাস করে না, তো তারা বলবে যে না, উদার জাতীয়তাবাদী চিন্তাটাই ভালো, উদার গণতান্ত্রিক রাজনৈতিক ভাবধারাটাই ভালো,
যেটা মানুষের সাথে মানুষের ব্যবধানটাকে কমিয়ে আনে। আমাদের সরকার ডেফিনেটলি, আজকে আমাদের এনএসি মিটিং ছিল, জাতীয় অর্থনৈতিক কাউন্সিল, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ফোরাম আপনারা জানেন। সেখানে কিন্তু একেবারে আমাদের যে কর্মসূচিগত কি কি প্রোগ্রাম আমরা নিব সেগুলো ছিল, এবং তারপরে একটা ইয়ে ছিল আমরা কল্যাণমুখী রাষ্ট্র তৈরি করি, কল্যাণমুখী। এবং তারপরের চ্যাপ্টারটা হচ্ছে যে আমরা একটা মানবিক রাষ্ট্র গড়ে তুলি। আপনি জিনিসটা বুঝেন, আমি আমার গভর্নমেন্টের নেতৃত্ব আপনাদের বলছি, আজকেই ছিল, আজকে দীর্ঘ আলোচনা হচ্ছে যে আপনি বিভিন্ন প্রোগ্রাম নেবেন। আমি একটা ব্রিজ করলাম, আমি একটা রাস্তা করলাম, আমি একটা হাসপাতাল করলাম, দিস ইজ মাই প্রোগ্রাম। এটা আমরা একটা পরিকল্পনা নিলাম। অবকাঠামোগত উন্নয়ন বা কর্মসূচিগত উন্নয়ন সেটা আমরা করতে পারি, কিন্তু সেটার ভিতর দিয়ে আমরা একটা কল্যাণ আনতে পারি। সে কল্যাণটা হচ্ছে যে আজকে মানে পশ্চিমা বিশ্বে যে কল্যাণমুখী ওয়েলফেয়ার স্টেট তৈরি হচ্ছে, আমরা কল্যাণ তৈরি করতে পারি। কিন্তু যখন আপনি কল্যাণ তৈরি করবেন তার ভিতরেও কিন্তু বিভাজন থাকতে পারে। এই জন্যই পরের চ্যাপ্টারে নিয়ে আসা হলো যে এটা হচ্ছে মানবিক রাষ্ট্র। মানবিক রাষ্ট্র, যে রাষ্ট্র সকলের প্রতি সমান আচরণ করবে, যে রাষ্ট্রের প্রতি আপনার সকলেই সমানভাবে দায়িত্ব পালন করবে, রাষ্ট্র তার প্রতি সমভাবে দায়িত্ব পালন করবে। রাষ্ট্রের চোখে কে নৃগোষ্ঠী, কে ক্ষুদ্র, কে বৃহৎ, এটা সে বিবেচনা করবে না। সে কারণেই কিন্তু বাংলাদেশে জাতীয়তাবাদের উৎপত্তি হয়েছিল, আপনারা জানেন। পাহাড়ের মানুষের সেটাই ছিল প্রথম স্বীকৃতি যে না, তারা বাংলাদেশি মানুষ। আমরা যে ধর্মের হই, যে বর্ণের হই, যে ভাষার হই, যে গোত্রের হই, আমরা এই দেশে বাস করি, আমরা সকলেই এই বাংলাদেশের মানুষ, আমাদের সম অধিকার আছে। সেই কাজটি আমাদের সরকার করছে। যে বেদনা নিয়ে আমাদের এহসান মাহমুদ লিখেছেন, আমাদের সকলকে একটা দৃষ্টিভঙ্গিগত একটা পরিবর্তন, দৃষ্টিভঙ্গির দিক থেকে আমাদের একটা ভিন্নভাবে চিন্তা করা দরকার। যে আমরা 24 যেটা হয়েছে আমাদের এখানে, এসব বলার চেষ্টা করছেন যে 71 একবার হয়েছে, আমাদের 24 হলো। আমাদের আকাঙ্ক্ষা যা ছিল সেই আকাঙ্ক্ষা পূরণের একটা সম্ভাবনা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। বিশ্বজগতের যে পরিবর্তন, বিশ্বজগতের অবস্থা তো আপনারা দেখছেন, একদিকে যেমন যুদ্ধের আওয়াজ পাওয়া যাচ্ছে সারা পৃথিবীতে, আবার বিশ্বজগতের মধ্যে নানা ধরনের পরিবর্তনও যেটা খুব ইতিবাচক ভাবে আমাদের সামনে আসছে, যেটা বিজ্ঞান এবং প্রযুক্তির কারণে আমাদের মানুষের সাথে মানুষের ব্যবধান কিন্তু কমে আসছে। এখানকার একটা ছেলে একটা পৃথিবীর এক প্রান্তের এক ধরনের নিউজিল্যান্ডের একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব তৈরি করছে, তাই না? বিজ্ঞান এবং প্রযুক্তিও কিন্তু আপনাকে কাছাকাছি টানছে। সুতরাং আজকে এই সময়ে আমাদের সরকার যেমন আপনার মানবিক রাষ্ট্র গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে আমরা কাজ করছি, আমি মনে করি যে সংস্কৃতির সেবীদেরও এগিয়ে আসা দরকার। আমার একটু বলাই দরকার, সেটা হচ্ছে যে আমি দায়িত্ব নেবার পরে আমি খুবই বিস্মিত হয়েছি এবং খুবই হতবাক হয়েছি এইটা দেখে যে সংস্কৃতি বলতে বাংলাদেশের যেটা সংস্কৃতি মন্ত্রণালয়, তার যে দুরবস্থা এটা ভাবাই যায় না। আমাদের একটা ধারণা ছিল যে যারা একটু কালচারাল মাইন্ডের লোকজন তারা বোধহয় একটু আওয়ামী লীগের সঙ্গে থাকে, কিন্তু আমি দেখলাম যে 17 বছরে সংস্কৃতির যে বিপন্ন করে তোলা হয়েছে সংস্কৃতিকে মারাত্মক। একে তো লুণ্ঠন, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রাতিষ্ঠানিক কোনো উন্নতি নেই। আপনি বাংলাদেশের দেখবেন শিল্পকলা আছে, জাদুঘর আছে, প্রত্নতত্ত্ব আছে, অনেক কিছু আছে, এগুলো দেখবেন কোনোটার কোনো প্রাতিষ্ঠানিক উন্নতি নাই। প্রতিষ্ঠানগত যে উন্নতি, এটা রাষ্ট্রের কাজ কি? আপনাকে একজনকে উপকার করা না, সমন্বিত ভাবে এক সংখ্যাগরিষ্ঠ মানুষ যাতে উন্নতি সেবা পেতে পারে সেই কাজটা করা। তো রাষ্ট্রের কাজ হচ্ছে একটা প্রতিষ্ঠান গড়ে তোলা, যে প্রতিষ্ঠানটা সেখানে সেবা দিতে পারে।
আমার সংস্কৃতি যদি আমার একটা জাতির না থাকে, সেটা যদি বিপন্ন হয়, সেটা যদি বিধ্বস্ত হয়ে যায়, তাহলে সে জাতি কিন্তু ঠিক মতো দাঁড়াতে পারবে না। ফলে সংস্কৃতিকে ব্যবহার করা হচ্ছে এখানে রাজনৈতিক ভাবে, রাজনৈতিকীকরণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকেছেন 7-8 বার। তিনি আমাকে বলেছেন, দেখেন যে আমরা সংস্কৃতিটাকে তার মতো করে বিকশিত হতে দিতে চাই, এটাকে আমরা রাজনৈতিকীকরণ করতে চাই না। রবীন্দ্রনাথ কোনো দলের নয়, নজরুল কারো কোনো দলের নয়, সকলে তার মতো করে তাকে বিকশিত হতে দেয়, সেই আপনাকে ধরে রাখবে। আমি একটা রাজনীতি করি, অবশ্যই আমি চাইবো যে আমার পক্ষে সকলে থাক, কিন্তু আমার পক্ষে থাকবে কি করে? আমি সকলকে জোর করে টেনে আনবো, না এমন কিছু করব যাতে সকলেই আমাকে টানে? এই যে কনসেপ্টের গন্ডগোল, দেখেন আপনি সাকিব খেলতো, তাই না, মাশরাফি খেলতো, তার পিঠ চাপড়ে যখন প্রধানমন্ত্রী বললো এই তুমি এমপিতে দাঁড়াও, তার হুঁশ নেই, দাঁড়ায় গেল এমপিতে। তারপরে এখন যা হলো তাতে তো আমাদের ক্রীড়া জগতে বিরাট ক্ষতি, বিরাট ক্ষতি। এই যে মনে করে আসাদুজ্জামান নূরের মতো লোক, নিশ্চয়ই তারা তো একজন ভালো প্রতিভাবান আপনার শিল্পী, নাট্যশিল্পী তারা গড়ে উঠেছিলেন, সাংস্কৃতিক নেতা, কর্মী না, নেতা হিসাবে, সাংস্কৃতিক নেতা হিসাবে। আজকে তাকে জেলে থাকতে হচ্ছে। এই যে মমতাজের মতো মেয়ে ফোক সঙ্গীতকে টেনে তুলেছে, তার পিঠ চাপড়ে যখন আপনি তাকে এমপি বানাই দিলেন, ওর তো জ্ঞান নাই, আর ও কি বলবে না কি বলবে ঠিক নাই। সুতরাং বুঝতে হবে যে আপনার এই যে এই সমস্ত জগৎটাকে, ক্রীড়া বলেন, সংস্কৃতি বলেন, এটা তার মতো করে বিকশিত হতে দিতে হবে। রাষ্ট্র হিসাবে, সরকার হিসাবে এটাই হচ্ছে আমার দায়িত্ব, তার মতো করে বিকশিত হতে দিতে হবে। তাহলে সেই আপনাকে ধরে রাখবে, আপনি তাকে জোর করে ধরে রাখতে পারবেন। যাই হোক, অনেক কথা আরেকদিন আলোচনা হবে। আমার মূল কথা হচ্ছে পাহাড়ের মানুষ যারা, এহসান মাহমুদ লিখেছেন আর আমাদের এই ভাই ইংরেজিতে অনুবাদ করেছেন, সকলে খুব ভালো আলোচনা করেছেন। আমি মনে করি পাহাড় আর আমি ব্যক্তিগতভাবে যেমন বাঙালি, কিন্তু আমরা সকলে মিলে যখন এক জায়গায় বসি তখন আমরা সকলেই বাংলাদেশি, তাই না? এটাই হবে আমাদের পরিচয়। পাহাড়ের মানুষের প্রতি আমাদের মানে অকাট্য ভালোবাসা, নিবিড় ভালোবাসা আছে। আমরা তাদেরকে সঙ্গে নিয়েই পথ চলতে চাই। এই জন্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পাহাড় এবং সমতলের মানুষ, পাহাড়ের সংস্কৃতি একটা ওয়ান্ডারফুল, মানে একটা কালারফুল কালচার তাদের আমি দেখেছি, চমৎকার। আমি কিছু কিছু যতটুকু এর মধ্যে দেখতে পারলাম। আর সমতলের সংস্কৃতি মিলিয়ে যদি, আমি সব জায়গায় বলি, এই পাহাড় এবং সমতলের সংস্কৃতি মিলিয়ে যদি আমরা আমাদের সংস্কৃতির একটা মানে একটা জায়গা তৈরি করি, পৃথিবীর বুকে এটা ওয়ান অফ দ্য বেস্ট কালচার হবে, বেস্ট কালচার। কালচার মানে শুধু গান বাজনা তো না, হ্যাঁ, সংস্কৃতি মানে গান বাজনা না, সংস্কৃতি মানে আমি কেমন কাপড় পরি, কেমন ভাবে কথা বলি, কি আমার ভাষা, কি আমার রুচি, আমি অতিথিকে কিভাবে আপ্যায়ন করি, আমি কিভাবে খাই, কি করি, এভরিথিং, আমার হাঁটা চলাফেরা, ওঠা বসা, সমস্ত কিছু সংস্কৃতি। কিন্তু প্রেজেন্টেবল যে সমস্ত জিনিস, ধরেন সঙ্গীত, নৃত্য, এই সমস্ত জিনিস ওয়ান্ডারফুল সম্পদ আমাদের দেশে আছে, কল্পনাই করতে পারবেন। আমাদের গভর্নমেন্ট, আমরা অনেক কর্মসূচি নিচ্ছি যাতে পাহাড়ের মানুষ আর সমতলের মানুষ আমরা একসঙ্গে আমাদের সংস্কৃতির সমস্ত ক্ষেত্রগুলোকে আমরা গড়ে তুলতে পারি, প্রাতিষ্ঠানিক উন্নতি করতে পারি। পাহাড়ের মানুষ যেন না ভাবে যে আমরা আসলে ক্ষুদ্র, হ্যাঁ, বা আমরা আমাদের এখানে অধিকার নাই, সম অধিকারের একটা মনস্তত্ত্ব যাতে গড়ে ওঠে, সেই কাজটা করার জন্য আমরা সকলেই চেষ্টা করছি। এই জন্য আমরা প্রচুর প্রোগ্রাম নিয়েছি, অনেক অনেক কর্মসূচি আমরা নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বসে আমরা কেবলই বসছি, আজকে দিয়ে বললেন বোধহয় 3 মাস হবে, কেমন এই আপনারা বুঝতে পারবেন যে আমরা সাংস্কৃতিক জগতে একটা একটা উল্লম্ফন ঘটাতে চাই, সাংস্কৃতিক জগতে একটা আমরা এটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে চাই। যেটা হবে হলো মাত্রার কথা যেন কে বলছিলেন এখানে, আপনি বোধহয় সম্ভবত। সুতরাং মাত্রাগত ভাবে আমরা এটাকে এমন একটা জায়গায় নিতে চাই
যেটা আমাদের দেশের আগামী ছেলে মেয়েদেরকে, আমাদের দেশের গোটা সমস্ত জাতি গোষ্ঠী সবাইকে একসঙ্গে সমস্ত পৃথিবীর সামনে একটা উন্নত জাতি হিসাবে আমাদের পরিচয় তুলে ধরবে। আপনারা সবাই ভালো থাকবেন, আরেকদিন কথা হবে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী, এবং একই সাথে আজকের আয়োজনে আমন্ত্রিত অতিথি এবং আপনারা যারা এতক্ষণ